রাম গেল বনবাসে, রাবণ হল বীর। অগ্নি পরীক্ষার শিকার হয়ে সীতা হল অগ্নির শক্তিস্ত্রী, অগ্নির শক্তিস্ত্রী, অগ্নির শক্তিস্ত্রী। আপনারা আজকের এই যাত্রাপালা বন্ধ করুন। আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকে নাটকের আমি হচ্ছি নাট্যকার, তাই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার এই যাত্রা আসর থেকে ফিরে যান। আজকের যাত্রা কিছুতে হতে পারে না। জানেন এই বাস্তব জীবনের সঙ্গে পালা কাহিনীর কোনো সম্পর্ক নেই। তো দিনের পর দিন, রাতের পর রাত শুধু পেটের জন্য, এই টাকার জন্য এই সমস্ত কল্পনা কাহিনী লিখে চলেছে। কিন্তু বিশ্বাস করুন মাননীয় দর্শক, কিন্তু আপনার বিশ্বাস করুন, আমি লিখতে চাইলে থাকতে নাটকে সাহিত্যে মেয়েদের আমরা অনেক কাঁদিয়েছি, আর আমরা চোখের জলের অপচয় করবো না। আমি লিখতে চেয়েছিলাম, কিন্তু না, পারিনি। আমি সেই ছিলাম এই সমাজের কালো কুষ্ঠিত কদর কাহিনী। আমি লিখতে চেয়েছিলাম খান্ডবের দাবানল, অগ্নিক্ষরা ভাষায় লিখতে আমি চেয়েছিলাম বিশ্বগ্রাসী ধ্বংসের অগ্নিশিখা। কিন্তু না, পারিনি। এই বড় পেটের জন্য, টাকার জন্য আমি আপনাদেরকে হাত চোখে বলছি, আপনার ফিরে যান। এখানে আপনারা হতে পারে না। দুদিনের মধ্যে আমি লিখছি বন্ধ করুন। নাট্যকার চুপ করুন। এভাবে এখানে ওরা ঢুকে পড়ছে কেন জানেন না? এই পালা প্রথম দিতে শুরুতে আবার প্রবেশ করার কথা। কে তুমি? ও হ্যাঁ, তুমি তো সে অভিনেতা সৌমিত্র ব্যানার্জি। আগে না, ও পরিচয়টা আমার মঞ্চের বাইরে। এখন আমি নাটকের নায়ক অমর সরকার। এই অমরকে তো আমি তৈরি করেছিলাম আমার নাটকের প্রথম পাতায়। যে অমরের বাবা মা তারপর সে ভালো তারপর কোন চাকরি পর্যন্ত জোগাড় করতে পারেনি। অবশেষে অবিনাশ চৌধুরী ধান করে সামান্য একটা কুলের কাজ করছে। এই নাটকের শুরুতে আমি গান গাইতে গাইতে প্রবেশ করব, আর তারপর সে গানের পরে অংশটা গাইতে গাইতে আসবে এই নাটকের নায়িকা দেবযানী। জানি ওই দেবযানী তো আমার এই সৃষ্টি, যে কিনা তোমার মালিক অবিনাশ চৌধুরীর একমাত্র মেয়ে। হ্যাঁ, আমরা দুজনে নাচবো গাইবো, তারপর দুজনের হাতে হাত রেখে ভালোবাসার কথা বলবো। ভালোবাসার কথা? হ্যাঁ, মালিকের মেয়ে হলো দেবযানী ভালোবাসে তাদের কারখানার এক সামান্য শ্রমিক অমরকে, অর্থাৎ আমাকে। ভালোবাসা পরিচয় হয়ে গেছে অমর। কর্তব্য যেন হিংসা চোখ দিচ্ছে। জানো অমর, তাই চেনে চলে ভালোবাসা কখনো মিশতে পারে না। বড় লোকের মেয়ে কখনো সামান্য একটা পুলিশ সাথে ভালোবাসা করতে পারে না। কি আমল বলছেন আপনি? আমার দেবযানী ভালোবাসার কথা তো আপনি নিজের হাতে লিখেছেন। ভুল লিখেছিলাম, ভুল। প্রাণের কাগজের ফুলকে আমি সত্যিকারে বাজারে বেচতে চেয়েছিলাম। গরিব বড় লোকের ভেদাভেদ ঘুষে দিয়ে আমি এই মাটির বুকে একটা মিথ্যের সত্য তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু আজ এই নাটকের অভিনয় বন্ধ করে দিয়ে মাননীয় দর্শক বৃন্দের কাছে আমি ক্ষমা চাইছি। আপনি চুপ করুন। হাজার হাজার মানুষ আজ আমাদের নাটক দেখার জন্য এখানে টিকিট কেটে এসেছেন। আপনি দয়া করে এখান থেকে যান, দেবযানীকে আসতে দিন। ওই দেবযানী এসেছিল একদিন আমার এই খাতার পাতায়, কিন্তু জীবনের বাস্তব রঙ্গমঞ্চে দেবযানী এখানে আসতে পারে না। দেবযানীর বদলে এখানে কি আসবে জানো? কে আসবে? অবিনাশ চৌধুরী, তোমার দেবযানীর বাবা। আপনি এখন এখানে? মালিকের সামনে দাঁড়িয়ে কথা বলার আগে তাকে যে শ্রদ্ধার প্রণামটা জানাতে হয় সেটা ভুলে যাওয়ার মতো সাহস তুমি কোথায় পেলে?
আমার এই কারখানার সামান্য একজন কর্মচারী হয়ে কোন সাহসে তুমি আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছ? আমার মুখস্থ করে সংলাপে কথার তো কোনো উত্তর নেই। এখন আপনি দয়া করে বলুন, এ প্রশ্নের আমি কি উত্তর দেব? জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। তোমার মুখস্থ করার সংলাপ তো আমার এই সৃষ্টি চরম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে এই কথাগুলো চৈত্রী রাতের স্বপ্নের মতো হারিয়ে গেছে। এখন এই নাটক কারাগারে বন্দি থাকবে না, তাই জীবনের নাটকের রঙ্গমঞ্চে এই চরম বাস্তবের মুখোমুখি হয়ে কোন প্রশ্নের উত্তর তুমি দেবে সেটা তোমাকে ঠিক করে দিতে হবে। নাট্যকার, ছোকরা, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও। আমার একটা পিতৃদত্ত নাম আছে, আশা করি সেই নামে ডেকে নিজের শিক্ষার সভ্যতার মর্যাদাটা রাখবেন। পিতৃদত্ত নাম? যার আবার বাবা মায়ের ঠিক ঠিকানা নেই। বাবা মায়ের ঠিকানা না থাকলে পৃথিবীতে কেউ আসতে পারে না। তাই নাকি? তাহলে বলো বলো, নিজের বাবার নামটা বলো। বলো তুমি কার ছেলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিংবা রবীন্দ্রনাথের ছেলের নাম থেকে আপনি বলতে পারবেন? পারবেন না, কারণ মানুষ কখনো তার বাবা মায়ের পরিচয়ে পৃথিবীতে আসে না, আর ছোট কিংবা বড় হয় না, সেটা হয় নিজের পরিচয়ে। তোমার মাপটা আমার ভালো করে জানা আছে। সামান্য একটা কারখানার খুলি, যার থেকেও আমার বাড়ির বিদেশি কুকুরটা অনেক অনেক দামি। ভুল করছেন স্যার। খাঁটি সোনাকেও কিন্তু শেখরারা চিনতে পারে না, তার জন্য প্রয়োজন হয় কচ্ছি পাথরের। আর সেটা জানেন না বলে আপনাদের মতো মানুষেরা দেশের ঠাকুরকে ফেলে দিয়ে বিদেশের কুকুরকে কোলে তুলে নেয়। আমি জানতে চাই, তুমি দেবযানীর সঙ্গে মেলামেশা বন্ধ করবে কিনা? সেটা একমাত্র দেবযানীর কথা দেয় আমি বন্ধ করতে পারি। দেবযানী আর দেবযানী, দেবযানী তোমার আসল লক্ষ্য নয়। তোমার আসল লক্ষ্য হলো আমার টাকা। দেবযানী যে কোন সম্পত্তি আমার কাছে বড় নয় স্যার, কারণ দেবযানীকে আমি সত্যি সত্যি ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তা তুমি জানো? ভালোবাসা, ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা নিঃশ্বাসে দেহে, ভালোবাসা নিঃশ্বাসে দেহে, নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? কি হলো স্যার? আমি হলফ করে বলতে পারি ওর কোনো গানের মানে আপনি বোঝেন না। তবু আপনার শিক্ষাটা শুধু জীবনের হিসেব করতে শিখেছে, কিন্তু মনের মাটিতে শেকড় মেলাতে পারেনি। তাই যদি হতেন আপনার শিক্ষাটা শুধু হাতির দাঁতির মতো, শুধু দেখবার চেনে জীববার জন্য নয়। তোমাকে ষড়যন্ত্রটাকে আমি ঠিক ধরতে পেরেছি। তোমাকে আমি 30,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছি, তার বদলে তুমি দেবযানীর জীবন থেকে সরে যাও। আপনার মেয়ের দামটা তো কম ধরছেন স্যার। দামটা কম হলে বলো বলো বলো, কত কত টাকা চাই তোমার? তুমি হাত ছাড়া করো না। এই সময় 4 লাখ টাকা ওই শিল্পপতির কাছ থেকে আপনি চুপ করুন, আপনি চুপ করুন। একবার যখন নিজের মনের কথা বলার সুযোগ পেয়েছি, তখন আপনার শেখানো কথা আমি আর উচ্চারণ করব না। কি হলো বলো, কত কত টাকা চাই তোমার?
কোটি টাকা দিলেও আপনি আমার ভালোবাসা কিনতে পারবেন না স্যার। আমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না, তাহলে আপনার দাবি লাঠিটা আর ঠেকে দিয়ে বাধ্য হবো। তুই এখানে কেন আসিস? বন্ধু বিপদে বন্ধুকে এগিয়ে আসতেই হয় স্যার। বন্ধু মুসলমান হয়ে একজন হিন্দু ছেলেকে বন্ধু বলছি? না না না, ওই পুরনো তাসার খেলার চেষ্টা করবেন না। অমরের ভালোবাসার কোনো ভাঙা মসজিদ রয়েছে, সেখানে রাম মন্দিরের পাতিল তুলে আমার দুজনের বন্ধুত্ব আপনি আলাদা করতে পারবেন। আগে হ্যাঁ স্যার, আমাদের ধর্মটা আলাদা হলো, জাতটা কিন্তু একই। Yes, খেটে খাওয়া মেহনতি মানুষের জাত। তাহলে তুমি জেনে রাখো আমার যদি আমার মেয়েকে ভালোবাসার কথাটা ভুলতে না পারে, তাহলে ওকে আমি হয়তো সারা জীবন জেলখানায় বন্দি করে রাখবো, অথবা ওর লাশটাকে পৌঁছে দেব কোন এক অন্ধকার ঠিকানা। তোমাদের মতো এই ছোট লোকেরা আর কোনদিন ভালোবাসা কথাটা উচ্চারণ করতে পারবে না, কোনদিন না। কথাটা মনে থাকে যেন। তোকে আমি অনেকবার মানা করছি, তুই এখানে আসবি না, আসবি না। তোমার আমাকে আসতেই হলো কেন? একটু আগে আমাদের রোফা খুন হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, ওই বীজপুরে জঙ্গলে লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে? আরে এই রফিকে, এই রঘুকে কে খুন করেছে, কেন করেছে, কেন ভাব করছে, তুই বলতে পারিস? বলতে পারে? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস? শুধু এইটুকু আমি বুঝতে পারছি, একটু পরে আমাদের এই শান্ত গৌরীপুরের আকাশে এক অজানা শান্তির ঝড় উঠবে। চলো তোমরা তাদের চলো, শিগগির চলো, আমরা রঘুর বাড়িতে যাই। তুই বাড়ি যা, আমি থানায় যাচ্ছি। যেমন করে হোক ওই রঘু আর বুড়িকে শাস্তি দিতেই হবে। চল চল। আমার কলমটা তুমি কেড়ে নেই, এখন তুমি জীবন নাটকের সূচনা করলে, যেখানে পায়ের নিচে মাটি ভিত্তা হলো একটা পৃথিবীর স্বর্গ। পায়ের নিচে মাটি, যেখানে এক একটা চরিত্র জীবন্ত, যেখানে নির্মম পোশাকাতে নিয়তি দেহরা বাজার। হে নাট্যকার, হে নটরাজ, তবে তাই হোক, আমার দেখাই নাটকে দেবস্বামীর ভালোবাসা পূর্ণতা পায় কিনা। স্মৃতিতে সিঁদুর দিয়ে, জড়াই গয়না গায়ে দিয়ে সে হতে পারে কিনা তোমার নাটকের মহানায়িকা, যার নাম অগ্নি সাক্ষী। मेरा दिल प्यार का दीवाना मेरा दिल प्यार का दीवाना मेरा दिल प्यार का दीवाना आता है मुझको प्यार में चल जाना प्यारे
দামই নেই। দাম নেই বললেই তো সবকিছু শেষ হয়ে যাবে না লালি। তুমি হিন্দুর মেয়ে, তোমার হাতে এখন শাখা আছে, স্মৃতিতে সিঁদুর আছে। কেন থাকবে না বলতে পারো? বিবাহিতার জীবনে এই বিজ্ঞাপন নিয়ে প্রত্যেকটা মেয়েকে বহন করতে হয়, শাখা সিঁদুর পরে সবাইকে বলতে হয় দেখো আমাদের এই কুমারী জীবন শেষ হয়ে গেছে। কিন্তু এই পুরুষরা বিয়ের পর কোনো চিহ্নই দেখা যায় না। আমাদের সমাজটা হয়তো চিরকাল পুরুষ শাসিত ছিল বলে এমন এক পাশে নিয়ম চালু হয়েছিল, কিন্তু কিন্তু আমি তো বিয়ের মন্ত্রের মর্যাদা দেওয়ার জন্য বারবার তোমার কাছে ছুটে আসি। আর আসতে হবে না, কারণ আমি আর শ্বশুর বাড়ি যাবো না। না লালি, না লালি, যেতে হবে যেতে হবে। এইভাবে তুমি আমার সংসারটা ভেঙে দিতে পারো না। তার মানে তুমি আমাকে জোর করবে নাকি? দরকার হলে আমি তাই করবো লালি। স্বামী হিসাবে সেই অধিকারটা আমার নিশ্চয়ই আছে। তাই চলে এসো বলছি, চলে এসো। আর তার আমার বোনের গায়ে হাত দিলে তোমার ওই হাতটাকে খুলে আমি তোমার গোলায় ঝুলিয়ে দেবো। মন্তু সোনা, এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না নিখিল, যে আমার বোন কোনোদিনই তোমার ওই বুড়ো বাবা মায়ের সঙ্গে সংসার করতে পারবে না? এটা আপনারা বিয়ের আগে বলেননি কেন? কারণ আমি ভেবেছিলাম বিয়ের পর তুমি আমাকে আলাদা করে নিয়ে সংসার পাতবে। তুমি কেন বুঝতে পারছো না লালি? বাবা মামাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, খাইয়ে পড়িয়ে তারা আমাকে বড় করেছেন, মানুষ করেছেন। আজ এই 6 মাসের সম্পর্কের জন্য আমি 26 বছরের জীবনটাকে অস্বীকার করতে পারি না। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরোকমেব বন্ধনম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিখিল, তা যদি তুমি না পারো তাহলে বুড়ো খোকা হয়ে বাবা মায়ের কোলে উঠে বসে থেকো। আমার মেয়ের সঙ্গে সোহাগ করার শর্ত তুমি ভুলে যাও। বাবা হয়ে আপনি এই কথা বলতে পারছেন? আর যদি সঞ্জয় দা বিয়ে করে আপনাকে ছেড়ে চলে যায়? জয় শিব শম্ভু। আমার ছেলে মেয়েরা কি বলে জানো? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই আমার ছেলে সঞ্জয় একটা ছেলে 10টা বিয়ে করলো, সে কোনোদিন তার বাপকে ছেড়ে যাবে না। আমি ছেলেকে সেরকম শিক্ষা দিই। বাহ, চমৎকার! নিজের ছেলেকে আপনি যে শিক্ষা দিয়েছেন, পরের ছেলের বেলায় সেটাকে ভুলে গিয়ে বুড়ো বাবা মায়ের সঙ্গে বেইমানি করতে বলছেন। এই বাড়িতে দাঁড়িয়ে আমার বাবাকে তুমি অসম্মান কথা বলবে না। বেরো যাও, বেরো যাও তুমি। নিশ্চয়ই যাবো, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলে যাব। লালি, একবার যখন তুমি স্মৃতিতে সিঁদুর পরেছো, তখন আর এরা তোমার কেউ আত্মীয় নয়। সারা জীবন ধরে কেউ তোমার পাশে থাকবে না, কিন্তু সুখে দুঃখে জীবনে মরণে যে বন্ধনটা বেঁচে থাকবে সেটা হলো 7 পাখের বন্ধন লালি। আর যেদিন তুমি সেটা বুঝতে পারবে সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে লালি, অনেক অনেক দেরি। আমি ভাবতে পারছি না যে তোর মতো একটা শিক্ষিতা আধুনিক মেয়ে হয়ে কেমন করে ফালতু ছেলেটাকে ভালোবেসেছিল। আমি কি সত্যি কি বুঝতে পেরেছিলাম তখন যে ওর মন এখনো ওই ব্যাক ডেটে পড়ে আছে? যখন আমি কলেজের জীবনে ছিলাম তখন ওর সততা মনুষ্যত্ব সবই প্রকাশ দেখেছিলাম। ওরে মা, সেইটাই তো তোর সব থেকে বড় ভুল। এই যুগে যারা মনুষ্যত্ব আর আদর্শের বড়াই করে নিয়ে বেঁচে থাকে, তাদের দেওয়ালে মূর্তি বানিয়ে ছবি করে রাখা যায়, সেই সব মানুষগুলোর সঙ্গে সংসার করা যায় না। রাইট রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ফাদার। মনুষ্যত্ব আর মূল্যবোধের কোনো দাম নেই, আত্মীয়তার বন্ধুত্বের কোনো বন্ধন নেই। উন্নতি আর প্রগতির ময়দানে আমাদের সবাইকে একা একাই ঘোড়া চড়াতে হবে। সে রেসের ঘোড়াটার নাম হলো মানে মানে মন্তু সোনা। আর সেই টাকার জন্যই হয়তো তুমি আমাকে একদিন ভুলে যেতে পারবে। হ্যাঁ, পারবো 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 লালি, কারণ তুই আমাকে চিনিস না লালি। আমি হলাম সেটা রাবণ জাফরের ককটেল ছেচড়া মার, শুধু বোন কিংবা বাবা নয়,
টাকার জন্য দুনিয়ায় এমন কোনো কাজ নেই যা আমি করতে পারবো না। এই শয়তান, একটু আগেই আমি জামাইকে বললাম তুই আমাকে ছেড়ে কোনোদিন যাবি না। ওটা তো একটা কথার কথা মাইরের ভাইয়ের, নইলে তুমি খুব ভালো করে জানো যে টাকার জন্য আমরা তিনজনের পিঠে ছুরি মারতে পারি। হ্যাঁ 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 পারি। আর আমার তোকে চিনতেও বাকি নেই। আজ তুই বাইরে যে দরদটা দেখাচ্ছিস, কিছুদিন পর আমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য তুই অনেক কিছু করতে পারিস। আর তাছাড়া আমি যাতে সম্পত্তি নিয়ে চলে না যাই, তার জন্য তুই কিন্তু আমাকে শ্বশুর বাড়িতে যেতে দিতে চাস না। বাজে কথা বলিস না লালি, তুই তো নিজের ইচ্ছেই নিখিলকে ছেড়ে এই বাড়িতে চলে এসেছিস। মা, হ্যাঁ আমি চলে এসেছি, এই কথা সত্যি। কিন্তু কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো, যে শিক্ষায় আমি বড় হয়েছি সেই শিক্ষা নিয়ে আমি শ্বশুর শাশুড়ি পা ধরে সংসার করতে পারবো না। আমার কাছে সংসার, সোহাগ, সিঁদুর সবকিছুর মানে একটাই, সেটা হচ্ছে টাকা। হ্যাঁ হ্যাঁ আমি সংসার ছেড়ে এসেছি। আমি সারা জীবন এই বাড়িতেই পড়ে থাকবো বাবা। যতদিন পর্যন্ত তুমি আমাকে সম্পত্তির ভাগ না দিচ্ছ, ততদিন পর্যন্ত তোমার গলার কাটা হয়ে আমি বিদে থাকবো। গলার কাটা। জানি রে মা, জানি এই বাড়িতে আমার বাবা সমস্ত সম্পত্তিটার অর্ধেকটা লিখে দিয়ে গেছে আমার বড় ভাইয়ের নামে, আর বাকি অর্ধেকটা লিখে গেছে তোর, আমার আর লালির নামে। ওই তো শালা ব্যাংক থেকে একটা টাকা তুলতে হলো, আমাদের তিনজনকে একসঙ্গে সই করতে হয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তাতে তো একরকম ভালোই হয়েছে রে বেটা। আমাদের ভাগের টাকাটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ব্যাংকে জমা হচ্ছে। আর তো চেঠার ছেলে সন্দীপের টাকা দেয়, তো আমরা সবাই ফুর্তি করছি। দাদাবাবুর প্রতি ওই দাদার যতদিন অবিচল ভক্তি শুদ্ধ থাকবে, ততদিন শুধু খাও দাও ফুর্তি করো আর দুহাতে টাকা ওড়াও। উড়বো নাই, অত সহজে টাকা উড়বো না। পাথরের টুকরো হইয়া আপনাকে মাথায় আশ্রইয়া পড়বো। ফালতু কথা বলবেন না মিস্টার সরকেল। ব্যাংক থেকে টাকাটা তুলে এনেছেন কিনা তাই বলুন। আগে না ফোকা টাকা পাই নাই। জয় শিব শম্ভু। পানি কেন পানি? আগে টাকা পাবো ডাইনের মজা তলে। তার মানে হইল কি, ডাইনের বাটির উপরে থাকে জম আর তলে থাকে আসল মা। ছোটদা আমার এই যে যেখান দিয়েছে তার তলে বড়দার যে সইটা আছে সেটা নাকি জাল। জাল কে আপনার করেছে? ব্যাংকের ম্যানেজার। এই চেকের লগে লগে আমার থানায় নিয়ে যাইতেছিল। নেহাত আপনারও কোম্পানির পুরানো ম্যানেজার হইলা ম্যানেজ কইরা এখানে আসতে পারছি। ওই দিন তো আমার চেকটা নিয়ে যাই কি না, এটা নিয়ে আমার এখন থানায় যাইতে হয়। থানায় যাবেন কেন? ডাইলের মজা তলে। এই তলে সই থেকে জাল করেছে কেন করেছে, পুলিশের কোথায় সেই কথাটা তাই না বাইর করতে হইব তো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ম্যানেজার বাবু, আপনি ওই চেকটা না সঞ্জয়কে দিয়ে দিন। ডাইলের মজা তলে। আপনার বোধহয় মনে নাই যে আমি আপনার বাবার আমলে ম্যানেজার হইয়া এখানে আইছিলাম। সেই সুবাদে আমি আপনার সিনিয়র জেঠা বাবুর পোলা। বর্দা ছাড়া এই বাড়ির কারো হুকুম আমি মানি না। তাহলে আমি আপনাকে বলছি, কাকা বুড়ো এসব মাথা পেতে মেনে নিন। কিন্তু বর্দা কোনো কিন্তু নয়। বাবা মারা যাওয়ার সময় আমার হাতে ধরে বলেছিল, সন্দীপ তোর এই কাকা বুড়ো যেন কোনো অসম্মান না হয়, তোর ভাই বোনেরা যেন কোনোদিন বুঝতে পারে তুই তাদের যেহেতু তো দাদা। সেই থেকে কাকা বাবু আমার চোখের জীবন্ত বিগ্রহ, আর সঞ্জয় লালি আমার বুকের তুই পাগল। মান্তু সোনা। এবারে চালাকি ছেড়ে ওই চেকটা দিন তো দেখি। কিন্তু বড়দা এই চেকের তলে আপনার যে সইটা সেটা তো জাল। জাল কই কই দেখি দেখি। এই এই দেখেন, এই বাড়ির যে শয়তানি করে আপনার সইটা জাল করছে। সেটা ফুল এই বাড়িতে কেউ এমন জাল জোর চুরি করতে পারে না। এটা তো আমার নিজের সই। অসম্ভব, আপনার হাতে লেখা চিনতে আমি ভুল করব না। কিন্তু কিন্তু আমার মুখের কথা তো মারবেন। তবু যদি সন্দেহ থাকে তাহলে আমি এখানে আরেকটা সই করে দিচ্ছি। এই টাকা
আপনি দিন। ঠিক আছে, আপনি বললে নিশ্চয় দিব। তবে আগের সইটা যে ভেজাল ছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কি বলতে চান আপনি? ভেজাল ছিল বই না, আপনি নিজের হাতে সই কইরা কোন এক জালিয়াতির বাঁচাই দিলেন, কিন্তু এই ভালো মানুষের সম্মান আপনি কোনোদিন পাইলেন না। আপনি যেদিন বলবেন আত্মীয়তার ডালের উপর শুধুই জল, তার তলে কোনো মজা নাই, পাক নর্দমার পোচা পাক। শুনলি সামান্য একটা ম্যানেজারের আসপর্দার কথাটা শুনলি? ওটাই আমি শুনতে চাই না। তোর যখন টাকা তোর বানাবে তুই আমার কাছে চলে আসবি, আমি চেক বুঝে চেকে সই করে দেবো, কিন্তু এমন কিছু করবি না যাতে তোর আমার সম্পর্কের মাঝে এসে পুলিশকে দাঁড়াতে না হয়। সরি দাদা, আই এম সরি, এরকম কাজ আর কোনোদিন করবো না। না না, কথা দিস না ভাই, কথা দিস না। এই আধুনিক যুগে শিক্ষিত বড় মানুষের মনটা হলো ভাগাড়ে পড়ে থাকা মৃত মানুষের মতো। লোভ, লালসা, স্বার্থ আর হিংসার শুকুনগুলো ওই মোড়াটাকে প্রতিদিন টুকরে টুকরে খেতে চাইছে। সংযম, শিক্ষা আর আত্মমর্যাদার হাতে লাঠি না থাকলে ওই শুকুনগুলোকে কেউ কোনোদিন তাড়াতে পারবে না রে ভাই। কাকা বাবু, ওই শুকুনগুলোর হাত থেকে বাঁচার জন্যই তো আমি এই সংসার নামক ভাগাড় থেকে পালিয়ে যাই। সারাদিন নাচ গান আর মদের নেতায় মনটাকে ভরিয়ে রাখি। তোমরা সব কিছু নিয়ে নাও, কিন্তু আমার বিশ্বাস আর ভালোবাসার ভান্ডারটাকে দেউলিয়া করে দিও না কাকা। কাকা, বাবার সৈন্য সিংহাসনে তোমাকে বসিয়ে আমি যেন তোমাকে কেউ হাত করে বলতে পারি, পিতা ছাড়বা পিতা ছাড়ব, পিতা হি পারবা পিতা করুন, পিতা হি পারবা বদলে পিতাই ছাড়ব দেব না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, পিতার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, ও দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। মন্টু সোনা, আমি তোকে বলেছি দাঁত পার করে হসপিটাল মাস্টার দে, আজ তো দাদার সঙ্গে জল করেছে। আমি তোমার ভাইপোর মতো অত বোকা নই বাবা। আমার সাথে দাবি করলে আমি তোমার সর্বনাশ করতে ভয় পাবো না বাবা। শিবশম্ভু, তাহলে তোর বাবাকেও চিনতে ভুল হচ্ছিল সঞ্জয়। ছেড়ে রাখ, আমি তোকে যদি আদর দিয়ে বাদর তৈরি করতে পারি, তোর বিষটা আমি ভেঙে দিতে পারবো। যদি ভেবি দত্ত তোমার বুকে বসাই কাজটা তো সহজ হবে না বিকাশে, কারণ তুমি যাকে বাদর ভাবছো অনেকদিন আগেই সে একটা বাঘ হয়ে উঠেছে। ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। Yes, my dear father, ওই সন্দীপের মতো আমি কোনোদিনই তোমার পায়ে হাত দিয়ে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে প্রণাম করতে পারবো না, কারণ আমার জীবনের মূল মন্ত্র হলো টাকা। তাই আমার কাছে টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকাই পরমাঙ্গিত পাও, টাকাই পৃথিবী পণ্যে, টাকাই সর্বদেবতা। মানে মানে মন্টু সোনা। এই যুগটাই হলো টাকার গোলা। মালিক, শ্রমিক, স্বামী স্ত্রী, প্রেম ভালোবাসা সব সম্পর্কে ঠিকুজি লেখা হয় এই কাগজের নোটে। তাই অবিনাশ চৌধুরীর ছেলে দীপঙ্কর চৌধুরীর ভালোবাসা হলো শুধু টাকা।
টাকা টাকা টাকা, এটাই এটা কি তোমার জীবনের শখ? তোমার জীবনে কি ভালোবাসার কোনো দাম নেই? অসম্ভব, তেমন কোন খবর অন্তত আমার জানা নেই পাপিয়া। আমার চিন্তা ভাবনা, ধ্যান জ্ঞান, এভরিথিং ইজ মানি, মানি অ্যান্ড মানি। তুমি বুঝেছি বুঝেছি, আমি সব বুঝেছি। গত 3 দিন ধরে সেই জন্য তুমি আমার বাড়িতে আসো না। আমার কথা কি একবার তোমার মনে পড়ে না? না গো না, তাই কখনো হয়? গত কয়েকদিন ধরে আমরা খুব ব্যস্ত আছি। ওই দেবজানির ব্যাপারটা নিয়ে বাবা একটা শাস্ত্রস্থ করে ফেলতে চাইছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তোমাদের বাড়ির বিয়ে হয়ে দেবজানি কি করে একটা বড় ছেলেকে বিয়ে করলো। মেয়েদের বেশি লেখাপড়া শিখলে এই হয়, গরিবদের জন্য প্রাণটা এবারে উঠলে ওঠে। মোটেই না, আমিও বিয়ে পাস করেছি, কিন্তু আমাদের ভালোবাসার ব্যাপারে আমি কিন্তু অনেকখানি আলাদা। তাই তোমার মতো একজন রাজপুত্রকে আমি ভালোবেসেছি। তাই নাকি? হ্যাঁ, সংসার অঙ্কটা মেয়েরা খুব ভালো করেই জানে। সেই জন্য তো তোমার ছেলে ঘর ছাড়া দিদি, আমি ঘর বাঁধতে চাই। কিন্তু আমার বাবাও ব্যবসার হিসেবটা কিছু কম বলেন না। আচ্ছা, তাই হাতে 2 লক্ষ টাকা না পেলে এই রাজকুমারকে তিনি বিয়ের পিড়িতে বসতে দেবেন না। কি বলছো? আমি কি তাহলে এতদিন শুধু পরিচিতার পিছনে শুধু বেরিয়েছি? ফুলের বালুচরে নিজের নিত্যে ভালোবাসার বাসা বেঁধেছি। না পাপিয়া না, আমি তোমাকে সত্যি ভালোবাসি পাপিয়া। দীপঙ্কর, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি দীপঙ্কর। তোমাকে ছাড়া আমি একটু বাঁচবো না দীপঙ্কর, একটু। তাহলে তাও তোমার দাদাকে তুমি বুঝিয়ে বলো। তোমার বাবা তো মারা যাওয়ার সময় বিশাল সম্পত্তি রেখে দিয়েছে। তোমার দাদা পুলিশের ডিএসপি হয়ে ডাইনে মায়ের ভালোই তো রোজগার করতে শিখেছে। দীপঙ্কর, নিশ্চয়ই নিশ্চয়ই দাদাকে এই কথাটা আমি বলবো। কিন্তু তোমার মতো আমার দাদাও দাড়িপাল্লা হাতে নিয়ে ভোজন করতে চায়। তাহলে তাহলে আমার জীবনটা কি মরিচিকা ভরে যাবে দীপঙ্কর? আপনি কি বলছেন দিদি? আপনার জীবনে তো এখন শুধু রসনায় জ্বলবে, একেবারে হাজার বাতির রসনায়। হাজার বাতি জ্বালাতে হলে তো অনেক তীরের প্রয়োজন, কিন্তু আমার দাদার ভাইটা তো তত দিন নেই। আরে তোমার মনে দিন বাতিও জ্বলবে না, আর তোমাদের এই রাধাও নাচবে না, রাধাও নাচবে না। পাপিয়া, বড় গাছে মই লাগাতে হলে মইটাকেও যে একটু বড় করতে হয়। তোমরা বামুন হয়ে চাঁদে হাত দিতে চাইছো। ওই ভিখারি অমর সরকার আমাদের কারখানার সামান্য মজুর হয়ে মালিকের মেয়ের দিকে হাত বাড়িয়েছে। হাত বাড়াবেন না স্যার, আপনার চামচাই গনসা মস্তান ওই অমর সরকারের হাতটা একেবারে ভেঙে মুচড়ে দেবে। তার জন্য নরকের দরজাটা আমি দুফাত করে খুলে দিয়ে এসেছি। এই রাস্কেল, অস্থির কথা বল। মনে করিস না দেবসানি এই বাড়িতে আছে? আসতে বলার কিছু নেই স্যার, এতে গাছ তো সব লোক জেনে গেছে যে আপনাদের কারখানার লিডার ওই লঘুয়া খুন হয়ে গেছে। সবাই সকালবেলায় খুব ভালো খবর দিয়েছিস তো। আরে খুনটা পড়লো কে? সেই কথা আমি কি করে বলবো স্যার? এই দেখুন, আমার জামা কাপড়ে কিংবা হাতে পায়ে কোনো রক্তের দাগও দেখতে পাবেন না। এই অঞ্চলে আজ পর্যন্ত যদি অতগুলো খুন হয়েছে, তোর হাতে তো কেউ কোনোদিন রক্তের দাগ দেখতে পায়নি রে। কি করে পাবে স্যার? আমার বা হাতে যদি নোটের বান্ডিল থাকে, ডান হাতটা যে আমার ম্যাজিকের মতো কাজ করে স্যার। তাহলে এই যে আমাদের এই টাকাটা রাখ। আচ্ছা, অস্ত্রটা ঠিক জায়গা মতো রেখে দিতেছিস তো? কি যে বলেন স্যার, এই ছোটখাটো কাজে ভুল করলে কি আপনারা গণেশের হাতে এই নম্বরি নোটের বান্ডিলটা ধরে দিতেন স্যার? তাহলে এখন তুই সোজা পুলিশ ইন্সপেক্টর সাহেবের কাছে চলে যা। উনি তোকে যা যা বলবেন ঠিক তাই মতো তুই কাজ করবি। কিচ্ছু পাবেন না ছোট বাবু, এই বংশা মস্তান হলো জাল সাপের বাচ্চা। একেবারে যাকে দেবো একেবারে চ্যাট ছবলেই ছবি। তার সামনে যতক্ষণ নম্বরে নোটের বাঁশি বাজাবেন ততক্ষণ
তখন সে ঠেনা তুলিয়ে আপনারই সেবায় খোঁজ করতেই থাকবে। তবে এদিকে নয়, পুলিশ ইন্সপেক্টর সাহেবের কাছে যাওয়ার আগে তোর মুখটা আমি একটু মেকআপ করে দিই। কি করলেন? ওরে বোকা, তোর মুখে টাটকা আঘাতের চিহ্নটা না থাকলে লোকে বুঝবে কি করে যে তুই যখন রঘুয়ার খনিকে বাঁচাতে গিয়েছিলি সে তোর উপর চাকু চালিয়েছে। কই বাদ নেই শুনে বাবু, কই বাদ নেই। এই গোলসামস্তান যেমন রক্ত দিতে পারে তেমনি রক্ত নিতেও সে ভয় পায় না। তো একটা বাদ বলিয়ে কান মিটে গেলে কিন্তু আমার এই রক্তের দামটাও কিন্তু আপনার মিটিয়ে দিতে হবে। কথাটা কাগজের নোট দিয়ে কখনো রক্তের দাম শোধ করা যায় না গণেশ। রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে হয়। তাই তো তোকে দেখলে আমার ভীষণ ভয় করে এমন। কারণ পিঁপড়ের পাখা গজায় ঠিক তার মরণের আগে। হ্যাঁ, তাই নাকি? তোরও না সেই অবস্থা হয়ে এসেছে। এই রাস্তে তুমি কোন সাহসে আমাদের বাড়িতে এসেছো? আমি তো আপনার কাছে আসিনি, আমি এসেছি দেবযানীর কাছে। আশ্চর্য, গরিব বলো কি তোমাদের একটু লজ্জা থাকতে নেই? এত গালাগাল খেয়েও তোমার কি অপমান হয়নি? আগে না, আগে না। কারণ পচা নর্দমার পাশে দাঁড়ালে তো পদ্ম ফুলের গন্ধ পাওয়া যায় না, এই রাস্কেল, কাকের গন্ধই পাওয়া যায়। এই রাস্কেল, আমাকে খোঁচা দিয়ে কথা বললে তোর মুখ তো আজ আমি ভেঙেই দেবো। হ্যাঁ, তাই নাকি? তাই নাকি? হ্যাঁ দাদা, নিশ্চয়ই দেবী। মূর্খকে খোঁচা দিলে, তুই তো শিক্ষিতকে খোঁচা দিলে দুটো জ্ঞানের কথা পাবি, আর মূর্খকে খোঁচা দিলে মার তো তোকে খেতেই হবে। দেবযানী, হ্যাঁ দাদা, ভালোবাসা সমুদ্রের মতো হয়, আর সেই সমুদ্রকে আটকে দিতে গেলে দেখবি নদীর প্রবালে সব ভেঙে যায়। দেবযানী, আধুনিক সভ্যতার বুকে, নদীর বুকে কংক্রিটের বাঁধ দিতে শিখেছে। আমি ওই মহাপ্লাবনকে মাজা খাল করে তুলবো। তারপর ওই ছেলেটাকে সারা জীবন ধরে হতাশার মরুভূমিতে হাহাকার করে মরতে হবে, হাহাকার করে মরতে হবে। দেবযানী, তোমার ভালোবাসা আমাকে যেন এক স্বপ্নে রাঙা সোনার সিংহাসনের দিকে ডেকেছে। বলো, বলো। জানি না, আজ আমার সত্যি বড় ভয় করছে। আমার বাবার টাকা আছে, ক্ষমতা আছে, আমার তোমাকে ভালোবাসার জন্য যদি তোমার কোনো ক্ষতি করে যায়। তুমি পাশে থাকলে আমি কোনো শাস্তির ভয় পাই না দেবযানী। তোমার ভালোবাসা আজ আজ আমাকে এক নতুন দিগন্তের দিক দেখিয়েছে। কিন্তু আমি যে তোমার পাশে থাকতে পারবো না। বাবা এক কোনো এক গরিব ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক। না 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 দেবযানী, না, তা হতে পারে না। তুমি আমার জীবন থেকে সরে গেলে এই সমাজ সংসার সব কিছুকে আমি তছনছ করে ফেলবো। আর যারা আমাকে আঘাত দেবে তাদের আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। একি তুমি হাসছো? হাসবো না, একটুখানি মিথ্যে কথা বলে তোমাকে ভয় দেখালাম, আর তুমি সেইটা ভয় পেয়ে তুমি পাগল হয়ে গেলে। না না দেবযানী, না, তুমি আমাকে আর এভাবে কোনোদিন ভয় দেখাবে না। আমি সব আঘাত সহ্য করতে পারি দেবযানী, কিন্তু তোমাকে হারাবার কথা ভাবলে যে আমার মনের মধ্যে আগুন জ্বলে ওঠে, আগুন ভয়ঙ্কর। তোমাকে হারানোর কথা তো আমি ভাবতেই পারি না। তাই তোমার জন্য আমি শুধু দাদা আর বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারি না, আমি আমার এই প্রাণটাও বিসর্জন দিতে পারি। দেবযানী, তুমি আমাকে এতখানি ভালোবাসো? হ্যাঁ, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে।
অপমান করো, তুমি নিজেকে ছোট করো না বাবা। আমার জীবন সাথী হওয়ার কি যোগ্যতা আছে ওর? বুক বড় ভালোবাসা আছে, স্বপ্ন দিয়ে গোড়া একটা ভবিষ্যৎ আছে, আর আছে শিক্ষার সততার এক উজ্জ্বল অহংকার। ওই অহংকার দিয়ে কখনো আমার মেয়েকে সুখী করা যাবে না। এই পৃথিবীতে কেউ কাউকে সুখী করতে পারে না বাবা। সুখ থাকে শুধু মানুষের মনের মধ্যে। কেউ সোনার কলঙ্কে শুয়ে সুখী হয় না, কেউ আবার সুখেতে দেখো ছেঁড়া খানাতেও সেই সুখ ভোগ করে বাবা। এই বাড়ি ছেড়ে গিয়ে তুমি ওর ভাঙা বাড়িতে থাকতে পারবে? দেবতা যদি ওই গাছতলাতেও থাকে বাবা, সেটাও মন্দির হয়ে ওঠে। ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখলে আমি আবার সমস্ত সম্পত্তি থেকে তোমায় বঞ্চিত করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সম্পত্তির একটা কানা করে তো আমরা কোনোদিন দাবি জানাতে আসবো না। আমার এই কারখানার চাকরিটা চলে গেলে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে কি খাওয়াবে বলতে পারো? যতদিন এই হাত দুটোতে খেটে খাওয়ার শক্তি থাকবে, ততদিন এই গরিবের পেটে ভাতের কোনো অভাব হবে না। আর আমি তোমাকে বরখাস্ত করলাম, কাল থেকে তুমি আর আমার কারখানায় সাধারণ মজুর হয়ে আসবে না, আসবে এক ম্যানেজার হয়ে। এসো এসো, ওপরে এসো, ভেতরে চল মা, ভেতরে চল। দয়া করে অমলকে আমার হাতে তুলে দেবেন। কি বলছেন স্যার? আপনি কি বলছেন স্যার? রাতে আপনাদের কারখানার ইউনিয়ন লিডার রঘুকে খুন করেছে। হতে পারে না। আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? রঘু ছিল আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। এই জন্য তো তাকে ভুলিয়ে তুমি গৌরীপুরের জঙ্গলে নিয়ে যেতে পেরেছিলে, আর তোমাকে শ্রদ্ধা সিদ্ধি করার জন্য তুমি তাকে খুন করেছো। আপনি যে ওর বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছেন, আর সমর্থনে আমার হাতে কি প্রমাণ আছে বলতে পারেন ইন্সপেক্টর? যে অস্ত্র দিয়ে রঘুকে খুন করা হয়েছে, একটু আগে অমরের ঘর সার্চ করা হয়, সেই রক্ত মাখা চপার পাওয়া গেছে। না না, আমার ঘরে রক্ত মাখা চাপার পাওয়া গেছে। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? এই ছয় ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীও আছে। সাক্ষী আছে? গণেশ। গণেশ? হ্যাঁ, খুন করার সময় সে তোমাকে বাধা দিয়েছিল বলে তুমি তাকে সেই চোপার দিয়ে আঘাত করেছো। এখন আহত অবস্থায় সে হাসপাতালে ভর্তি আছে। চমৎকার চমৎকার, সুন্দর একটা হিন্দি সিনেমার গল্প সাজিয়েছেন ইন্সপেক্টর সাহেব। দেখুন স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। অমর এমন মানুষ নয়, ও ভুল করতে পারে না। তুমি কিচ্ছু ভেবো না দেবযানী, তুমি কিচ্ছু ভেবো না। কোন ষড়যন্ত্রের লাল চোখ সত্যের মুখ বন্ধ করতে পারে না। এ আমাদের পরীক্ষা, আরে পরীক্ষায় আমি জিতবই। মিথ্যের কুয়াশাকে সরিয়ে সত্যের সূর্যটাকে আমি ঠিক ছিনিয়ে আনবই, ছিনিয়ে আনবই, ছিনিয়ে আনবই। বাবা, এখন তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে বাবা। তুমি কিছু ব্যবস্থা করবে না বাবা? কেউ নিশ্চয়ই ওর ভিতরে কোনো ষড়যন্ত্র করছে বাবা। তা তো আমি জানি মামুনি। তুমি জানো? হ্যাঁ, আমি জানি। কারণ আমি তো ওই গণেশকে দিয়ে রঘুয়াকে খুন করিয়েছি। তারপর আমি ইন্সপেক্টরকে বলে ওই অমরের বিরুদ্ধে মিথ্যে মামলা চালিয়েছি। এ কি বলছো বাবা তুমি? এটাই বলছিলাম দাদা, আস্তা কুড়ের পাতা কখনো স্বর্গে যায় না। আমার মেয়ের সর্বনাশ করার শাস্তি ওই আমাকে পেতে হবে। বাবা না, বাবা না। ভালোবাসা যদি অমর হয়, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। আমার জন্য তুমি অমরকে কেন শাস্তি দিচ্ছ বাবা? বাবা, বাবা, আমি তোমার পা ধরে বলছি বাবা, আমাকে বাঁচিয়ে দাও বাবা। অমরের বাঁচা মোরা তো এখন তোমার হাতে দেব জানি। আমার হাতে? হ্যাঁ, তোমার হাতে। তুমি যদি
যদি ওই সন্দীপকে বিয়ে করতে রাজি হও তবে আমি ওকে খালাস করে দিতে পারে। বাবা না, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না বাবা। আমি যে অমরকে ভালোবাসি বাবা। তাহলে ওকে ফাঁসিতে ঝুলতে হবে। বাবা দুটোর মধ্যে তুমি একটাকে বেছে নাও। জানে যদি ওর ভালোবাসাটাই তোমার কাছে বড় হয় তাহলে ওর মৃত্যুটাকে তুমি মেনে নাও। আর যদি তুমি ওকে বাঁচাতে চাও তাহলে ওর কথা ভুলে গিয়ে সন্দীপকে তুমি বিয়ে করো। বলো, কি করতে চাও তুমি? আমি কথা দিচ্ছি বাবা, আমার সঙ্গে কোনো ছলনা করবে না তো বাবা? না 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 না, আমি কোনো তুলনা করবো না। আমি তোমার মাথায় হাত রেখে কথা দিচ্ছি দেবযানী, যে মুহূর্তে তুমি সন্দীপের সিঁদুর করে এই বাড়ি থেকে বিয়ে করে চলে যাবে সেই মুহূর্তে আমার খালাস পাবে। বলো তুমি রাজি? চমৎকার বাবা, চমৎকার। নিজের অর্থ আর অভিশাপের জোরে তুমি তোমার নিজের মেয়েরই এত বড় সর্বনাশ করছো বাবা। তবে তবে তাই হোক বাবা। যুগ যুগ ধরে তোমাদের ক্ষমতার কাগজে ভালোবাসার চিতা সাজিয়েছে, আর আমি আর সেই চিতার ছাই দিয়ে সিঁদুর পরে নিয়ে গিয়ে আমার ভালোবাসি আমি বাঁচিয়ে রাখবো বাবা। তাও এর মুক্তির জন্য আমি আমার মৃত্যুকে মেনে নিলাম বাবা, মেনে নিলাম। আমি তোমার কথায় বাবা রাজি। করে কাঁদে আহ তোরি ভালোবাসা মিছে প্রেম আহ করে কাঁদে আহ তোরি ভালোবাসা মিছে প্রেম চোখেতে চাহনি ছল করে দেখানো ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তারে কাকন চুরির কন কন। জানি কি তো রাজি হতে হবে, কারণ সে যে আমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার মানুষটার জন্য তার সর্বনাশ সে কিছুতে করতে পারে না। তাই অমরের মঙ্গলের জন্য দেবযানী অমরকে ছেড়ে শ্বশুর বাড়ির পথে পা দিয়েছে। শীতিতে সিঁদুর দিয়ে জোড়ার গয়না গায়ে থেকে সে নতুন শাড়ি পরে স্বামীর পাশে বসে একটু আগে সে নারায়ণগড়ের দিকে রওনা দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চাইনি এই অমর রফিক, এই গৌরীপুরের প্রত্যেকটি মানুষ, তার বাবা মা ভাই বোন প্রত্যেকটি মানুষ জানি চিনি ভালোবাসে। তাই চেনার চরিত্রগুলোকে নিয়ে আমি একটা সুন্দর প্রেমের গল্প লিখতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে আমি তা পারিনি। আবার সব কল্পনাকে ব্যর্থ করে দিয়ে দেবযানীর বিরহের সুর বাইয়ে দিল তার বিয়েতে। এ কান্না আমি চাইনি। না চাইলো, বাস্তব ঘটনাগুলো কিন্তু নিয়তির নির্ধারিত পথ ধরে এগিয়ে চলবে নাট্যকার, কারণ সত্য সবসময় তোমাদের কল্পনার চেয়ে অদ্ভুত হয়। তাহলে আমাদের লেখা গল্পগুলোকে লোকে অবিশ্বাস করে উড়িয়ে দেয় কেন? কারণ তোমাদের গল্পগুলোকে দর্শক বিশ্বাস করবে কি না সেই ভয়ে তোমরা অনেক কিছু লিখতে সাহস পাও না। কিন্তু সত্যের উপর বিশ্বাস অবিশ্বাসের দায় নেই বলে সে অদ্ভুত হতে ভয় পায় না। কিন্তু মহাকবি বাল্মীকি রামচন্দ্র জন্মাবার অনেক আগে তিনি রামায়ণ লিখেছিলেন। 2 টাকার কলম হাতে নিয়ে তুই বাল্মীকির উদাহরণ টেনে না নাট্যকার।
তিনি শুধু মহাকবি ছিলেন না, ছিলেন মহাজীবনের রূপকার। তাই তার কলম থেকে সত্যের জন্ম হয়েছিল। আর তোমার নাটকের চরিত্রটা তোমার গল্পকে অগ্রাহ্য করে অন্য পথে চলেছে। তা তো চলবে, নইলে হঠাৎ ভৈপুর বট গাছের মতো আপনি আমার বাড়ির সামনে পৌঁছলেন কেমন করে? আরে মশাই, আপনাকে তো গ্রামে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। আরে আপনি কে বলুন তো, কি আপনার পরিচয়? বাস্তব আলোতে যথা সময় সেটা প্রকাশ পাবে। আপাতত জেনে রাখুন, আমি এখানকার বাসিন্দা নই, বাইরে থেকে আসছি। ও আমার উঠোনের সামনে দাঁড়িয়ে ওই আপনার ওই দামি গাড়িটা দেখে আমি বুঝতে পেরেছিলাম। আরে আপনি হরিপুরে কেন এসেছেন বলুন তো? কি আপনি? সরকার নামে একটি ছেলের সাথে দেখা করতে এসেছি। অবশ্যই আপনি তাকে চিনলেন কেমন করে? মাস কয়েক আগে সে আমার কোম্পানিতে একটা চিঠি লিখেছিল, কিন্তু সে তো এখন বিচারাধীন। একটু আগে আমার ছাড়া পেয়েছে। দেবযানী বিয়ের পরে অবিনাশ চৌধুরীর ইঙ্গিতে পুলিশ তার বিরুদ্ধে খুনের অভিযোগ সব তুলে নিয়েছে। আশ্চর্য! বাইরের লোকে আমাদের গ্রামের সমস্ত ব্যাপার আপনি জানলেন কেমন করে? আরে আপনি কে বলুন তো, কি আপনার পরিচয়? অনেক দূরে থাকলেও এই গৌরীপুরের সমস্ত ঘটনার উপর আমার তীক্ষ্ণ নজর আছে। আমার ইচ্ছার বিরুদ্ধে এখানে অনেক অঘটন ঘটেছে, কিন্তু এইবার সেই ইতিহাসটাকে আমি বদলে দেব। এখন থেকে আমি যা চাইব তাই ঘটতে হবে। না বললা, এই দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। লোহা যখন গরম হয় তখনই তাতে ঘা মারতে হয়। বাবা তুমি বলো তো, কেন তুমি আজকে আমাকে সঙ্গে করে এত দূরে তুমি নিয়ে চলে এলে? আমি তো আমার দুর্ভাগ্যকে মাথা থেকে মেনে নিয়েছি। এই পৃথিবীতে আমার তো কারোর উপর কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ না থাকলেও এই রাজশেখর রায় কখনো এত বড় অপমান সহ্য করতে না। রাজশেখর রায়, নামটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। ও হ্যাঁ, মনে পড়ছে। আপনি 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 সেই বিখ্যাত রাজ অটোমোবাইলসের মালিক রাজশেখর রায়। আর কোন কথা প্রকাশ করবে না। আমার বর্তমানে ছবির সাথে অতীতের সম্পর্কটাকে মিলিয়ে নিয়ে একটা নতুন নাটকের রসদ খুঁজো নাট্যকার। নাটক বিধাতা পুরুষে নাটক তৈরি করেছে। আপনি সেই নাটকের চরিত্র হয়ে আপনাকে এখানে আসতে দেখে আমার এই কলমের কালিটা শুকিয়ে গেছে। যদি আমার আন্দাজ যদি ভুল না হয়, এই বোধ হয় আপনার সেই মেয়ে, যে মেয়ে একদিন না, আমি শুধু রাজশেখর রায়ের মেয়ে অহল্যা, আর অন্য কোনো পরিচয় আপনি এখানে টেনে আনবেন না। অহল্যা, অসারে অহল্যা, ভগবান শ্রীরামচন্দ্রের ছয় যার পাষাণ মূর্তি। তুমি তোমার জীবনে কি রঘুপতির পায়ের ছাপ কোনদিন পড়বে? না, এ যুগের রঘুপতিরা নগদ টাকা না পেলে কাউকে উদ্ধার করে না। তাছাড়া আমি ঘুষ দিয়ে নিজের পরিচয় আমি ফিরে পেতে চাই না। তবে তাই হোক, নাট্যকার, তোমার নাচের ছন্দে সৃষ্টি হয়েছিল এই বিশ্বের প্রথম নাটক। আমি সেই নাটকের একজন নীরব দর্শক হয়ে দূরে সরে থাকি। কাপুরুষের মতো বোমায় পালিয়ে যাচ্ছেন নাট্যকার, যে আমারকে নিয়ে এক মহান নাটক লিখেছিলেন, তার পরিণতিটা দেখে যান। তুমি মদ খেয়েছো? অমর অর্থাৎ তুমি বুঝি সেই অমর সরকার? জানি না, আমি কিচ্ছু জানি না। এই পবিত্র গঙ্গা জল আমার পরিচয়ের সবচিতা ভক্তকে চালিয়ে দিয়ে গেছে। সুখের সামনে গোটা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। অমর, তুমি মদ খেয়েছো? মদ চুপ করুন, আপনি চুপ করুন। মহাপ্রলয়ের মাদল বাজছে, বিশ্বাস আর ভালোবাসার শব্দ চলছে মহাশ্মশানের দিকে।
মহাকালের ঘণ্টার শব্দকে ছাপিয়ে শোনা যাচ্ছে প্রাচীন পৃথিবীর পতনের শব্দ। এখানে কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে না, কারণ অধঃপতনের কোনো শব্দ শোনা যায় না। অধঃপতন? হ্যাঁ, মানুষের চরিত্র সবার চোখের সামনে থেকে খান খান হয়ে গেছে, তবু তার কোনো শব্দ শোনা যায় না। তুই আজ মদের মতো হাতে নিজেকে চরিত্রহীনতার ভগ্ন স্তূপ করে তুলেছিস। চরিত্রটাকে বাঁচিয়ে রাখা দায়টা বুঝি আমার একা, তাই না? যারা নিরপরাধ মানুষকে শাস্তি দেয়, যারা মিথ্যে ভালোবাসার সঙ্গে অভিনয় করে একজনের সঙ্গে ভালোবাসা করে আর অন্যের হাতে সিঁদুর পরে অন্যের ঘরে চলে যায়, তাদের বুঝি চরিত্র থাকতে নেই, তাই না? তুই ভুল করছিস আমার। অবিনাশ চৌধুরী তোকে মিথ্যে ভাবনায় জড়ানো, তাতে হয়তো দেবদানির কোনো দোষ ছিল না। মিথ্যে মিথ্যে কথা। দেবযানী আমাকে নিজেই বলেছিল সে তার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করছে, আর আমি যেন অন্য মেয়েকে বিয়ে করিনি। কিন্তু আমি তার কথাটা মন থেকে মেনে নিতে পারিনি বলেই সে হাতিয়ার গান দিয়ে আমাকে ভুলিয়ে রাখতে চেয়েছিল। তারপর ওই অবিনাশ চৌধুরীর সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। কি করে তাদের অন্যায় আর দুর্নীতির মাঝখানে মাথা নষ্ট করে এইভাবে মদ খেয়ে নিজেকে নষ্ট করছেন কেন? কিসের জন্য আপনি বলুন? কি বললেন আপনি? একটা মানুষকে যদি কোনো বিষাক্ত পোকা কামড়ায়, সে কি লজ্জায় মুখটাকে লুকিয়ে রাখে, নাকি তার অপমান তোলার জন্য সে মদের মতন হাতে তুলে নেয়? বাহ বাহ বাহ, বাহ, চমৎকার। যে মানুষ নিজের আত্মার অপমান সহ্য করো মদের নেশায় সান্ত্বনা খুঁজে, সে তো কাপুরুষ। খবরদার! আমার সরকার জীবন যুদ্ধে হেরে যেতে পারে, কিন্তু কেউ তাকে কাপুরুষ বলুক সে তা সহ্য করতে পারবে না। কে আপনি? রাজ ফিনান্স কোম্পানির মালিক রাজশেখর রায়। আমার রাজনীতি বয়স খবর? হ্যাঁ, বুঝেছি। তোর মনে পড়ছে অনেকদিন আগে ওনার কোম্পানির চিঠি লিখেছিলাম? সে আমার মরে গেছে। যে আমার কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাস করেছিল, কলেজের ল্যাবরেটরিতে যে নিত্য নতুন জিনিস আবিষ্কারে নেতা ভাগ করে থাকতো, সেই অমরের সঙ্গে এই অমরের কোনো অস্তিত্ব নেই। আছে, মনে করে দেখো, তুমিও হঠাৎ একটা কেমিক্যাল আবিষ্কার করেছিলে, যেটা কয়েক ফোঁটা মিশিয়ে দিলে যে কোনো গাড়ি দিকে রাস্তা চলতে পারতো। তোমার আমার পয়সায় পেটেন্ট নেই, তুমি আমার কারখানায় কেমিক্যাল হাব তৈরি করবে, আমার কোম্পানি সেটা বিক্রির ব্যবস্থা করবে, আর আমাদের সাথে আপনার থাকবে আদা আদি পার্টনারশিপ। তারপরে যখন আপনি অনেকটা আপনার আবিষ্কার যখন খুব বড় হয়ে নাম হবে, তখন আপনি হয়তো কোটিপতি হয়ে যাবেন অমর বাবু। চাই না আমি আর কোটিপতি হতে। কোন ভালোবাসার প্রলোভনে আমাকে আমার জীবনের পথে ফেরাতে পারবে না। পারবে আমার পারবে। শত ব্যর্থতা শত ব্যস্ত অতিক্রম করে, শত দুঃখের সাগর পার হয়ে শোনো, তবেই তো জীবনের পূর্ণতা লাভ করতে পারা যায়। তোমাকে সেই ডাকে সাড়াতে হবে ভাই, তোমাকে চিৎকার করে বলতে হবে, দূর হতে কি সুরেশ মৃত্যুর গর্জ, ওরে দিন ওরে উদাসে ওই ক্রন্দনের কলরব, বন্যে বন্য তরঙ্গের বেগ, বিশ্বসার চটিকার বেগ, উতল গগন মূর্ছিত বিহল করা। পারবে, তোমাকে পারতেই হবে। যে পুরুষ অত্যাচারে প্রতিশোধ নেয় না, সে তো নপুংসক। তার জন্য কেউ কোনোদিন এক ফোঁটা চোখের জল ফেলে না। কেন আপনি আমার এই মাথার যন্ত্রণাকে প্রতিশোধের আগুনের হাওয়ায় উস্কে দিচ্ছেন? বলুন, আমার বাঁচা মরায় আপনার কি আছে যায়? আমিও প্রতিশোধ চাই অমর। প্রতিশোধ? এই গৌরীপুরের মাটিতে আমারও চোখের জল মিশে আছে। তুমি আর আমি দুজনে একই জ্বালাই জ্বলছি, গা মন্ময় বয়। চোখের জলকে জ্বলন্ত লাভাস্রোত করে নিয়ে শুরু হোক আমাদের প্রতিশোধের পালা। প্রতিশোধের পালা?
সার্থকতায় পরিপূর্ণ করতে চান, কিন্তু ওর মনের মধ্যে প্রতিশোধের নেশা জাগাবেন না। ব্যর্থ ভালোবাসা যখন প্রতিশোধের নেশা নেয়, তখন তখন জীবনটা আমাদের পুরী ছাড়খাড়। হ্যাঁ স্যার, ওই হালখানা পাঁচতলা নৌকাটা দিন, আমি কোনো পারখানায় পৌঁছে দিন, কিন্তু দয়া করে আপনার প্রতিহিংসার শরীর করে তুলবেন না। না বাবা, না, তুমি প্রতিহিংসার কথা তুমি ভুলে যাও বাবা, প্রতিহিংসার কথা তুমি ভুলে যাও। তাছাড়া তুমি একটা কথা তুমি জেনে রেখে দিও বাবা, প্রতিহিংসা তুমি ভুলে যাও। আমি যদি জীবনে কোনোদিন কোনো সত্য ধর্মে যদি আমি ভগবানের আদালতে আমার সুবিচার হবে বাবা। কিছুতেই না, প্রতিশোধ চাই, প্রতিশোধ। যে অন্যায় জুলুম আর ছলনার কালো হাত আমার দেবযানীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, তাদের আমি কিছুতেই ছাড়ব না। আমার যন্ত্রণার আগুনটাকে ওরা কিছুতেই নামাতে পারবে না। আমার পায়ের এই এই বন্দুকের শিকার টানবে। বঞ্চনা, ছলনা আর দুর্নীতির কাছে আমরা হার মানব না। আসুন আসুন মিস্টার রায়, আসুন, প্রতিশোধের পথে শুরু হোক তবে আমাদের প্রেমের পূজা। যে বাড়িটা সারা বছর বৈশাখে তার উন্দনে মরুভূমির মতো চলছে, সেখানে এক ফসলা বৃষ্টির মতো এই গানের ঝর্ণাটা নামিয়ে আনলো কে? আপনি নিশ্চয় সন্দীপদার বউ, অর্থাৎ আমার নতুন বৌদি। হ্যাঁ, কিন্তু আমি যে কোনো নতুন ঠাকুরপোর পরিচয়টা যে পেলাম না। অধমের নাম নিখিল মজুমদার, খাতায় কলমে এই বাড়ির একমাত্র জামাই আমি। জামাই? পরিচয়টা দিতে লজ্জা করছে না? আমি আজ 6 মাস হয়ে গেল এই বাড়িতে এসেছি, আর এতদিন আপনার পর আপনার দর্শন হলো। আমি তো জানি আপনি অফিসের কাছে বাইরে গেছিলেন, কিন্তু আমি যে অফিসের কাছে বাইরে গেছি এই নির্জল মিথ্যে কথাটা আপনাকে কে বলেছে বৌদি? কথাটা যদি মিথ্যা হয় তাহলে তো বুঝবো আপনি ইচ্ছা করেই আসেন। খানিকটা তাই বৌদি, খানিকটা তাই। কারণ বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে আসাটা বোধ হয় জামাইয়ের মানায় না। বিনা নিমন্ত্রণে মানে? এ আপনি কি বলছেন? ঠিকই বলছি বৌদি,
আপনার ননদ আজকাল সবার সামনে আমার পরিচয় দিতে লজ্জা বোধ করে, তাই বলা তো দূরের কথা, একটা চিঠি পাঠিয়েও এরা আমাকে খবর দেয়নি। সে কি, মাত্র 1 বছর আগে আপনারা ভালোবেসে বিয়ে করেছেন? হ্যাঁ, অভাবের সংসার আর শ্বশুর শাশুড়ির দায়িত্বের বোঝাটা মাথায় চাপতেই লালির ওই ভালোবাসার বেলুনটা বাসি ফুলের মতো চুপসে গেছে। তাই আমার বিশেষ এখন মিস লালি হওয়ার আশায় দিবসের মন্দিরে মানত করছেন। না না না, তা কিছুতে হতে পারে না। অগ্নিসাক্ষী করে রেখে মেয়েদের যখন একবার বিয়ে হয়, আর সেই শীতের যখন মেয়েরা একবার পরে, কোনো ডিভোর্সে সেই সম্পর্ক মুছতে হতে পারে না। তাই হাজারো চেষ্টা করলেও ঠাকুরজি আপনাকে অস্বীকার করতে পারবে না ভাই। আমি কি পারবো কি পারবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, অন্য কারোর কাছে আমার এই কথা বলার দরকার নেই। তুমি বিচি বিচি রাগ করছো ঠাকুরজি। এই বাড়ির বউ হয়ে যখন এসেছি, তখন তো সুখে তোমাদের আমাকে থাকতেই হবে। তোমার স্বামীর সঙ্গে যে তোমার কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেটা বড় বৌদি এসে তো আমাকেই ঠিক করতে হবে, বলো? আজ বললাম তুমি শুধু সম্পর্কেও বড় নও, দায়িত্ব আর কর্তব্যের বিচারে তুমি অনেক অনেক বড় মাপের মানুষ। এই ঢং করিস না তো ছোটদা, একদম ঢং করবি না। তোদের এই বাড়ির প্রত্যেকটা লোকের মাপ না আমার ভালো করে জানা। আজ যদি থাকে তাহলে নিজের জীবনটা কিভাবে নষ্ট করিস না লালি। এই বৌদির কথা মাথা পেতে মেনে নিয়ে ওই দেবতার মতো মানুষটার হাত ধরে এ বাড়ি থেকে বেরিয়ে যা। আপনার কথাটা শুনে হয়তো আমার হাত তালি দেওয়া উচিত ছিল সঞ্জয় দা, কিন্তু ভূতের মুখে রাম নাম শুনে ভূতেরাও তো হাসি চেপে রাখতে পারে না। মন্তু সোনা, আরে তোমরা কেন যে আমাকে তো অবিশ্বাস করো, আমি তো সেই কথাটাই বুঝতে পারি না। সঞ্জয় দা, বেড়াই যদি কখনো বলে আমি মাছ খাবো না, মাছ ছবো না, কাশি যাবো, তবু কিন্তু ওই বেড়ারের দল বাঘের মাসিকে কখনো বিশ্বাস করে না। প্রসাদ খেলে না ভাই? না বৌদি, প্রতিজ্ঞা করেছিলাম এই বাড়িতে আমি জলগ্রহণ করব না, তাই দূর থেকে তোমার দেবতার প্রসাদকে আমি প্রণাম জানিয়ে যাচ্ছি বৌদি। যদি কখনো কোনোদিন এদের আত্মীয়তার অধিকার আমি ফিরে পাই, সেদিন তোমার পায়ে মাথা ঠেকিয়ে তোমার হাত থেকে প্রসাদ খেয়ে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব বৌদি, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। এমন সোনার টুকরো ছেলেটাকে লালিয়া চলে না বেঁধে তাকে পথে ভুলে ফেলে রাখলো। বৌদি বৌদি, বলো। এবার তুমি যদি ওদের 4 হাত এক করে দিতে পারো বৌদি, তাহলে আমার কষ্টের বোঝার একটু হালকা হয়। আমি তোমাদের কাউকে কোনো কষ্ট তো দেবো না ঠাকুরপো। সব অশান্তির ব্যথা বোঝা মাথায় নিয়ে আমি এই সংসার সবার মুখে হাসি ফোটাবো। তাই নাকি? এই মহৎ প্রচেষ্টায় আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো বৌদি। হ্যাঁ, এই নাও। এই তোমার কাছে দীক্ষা নিয়ে শুরু হোক আমার নতুন জীবনে নতুন পথ চলা। কি শুনছে তুমি নাকি আমাদের ঠাকুরের পাশে গোপালের মূর্তি বসিয়ে পুজো করেছো? হেমা, এটা কি সত্যি? হ্যাঁ, ছোটবেলা থেকে গোপাল আমার আরাধ্য দেবতা। তাই তুমি হুট করে ঠাকুর আসলে তাকে বসিয়ে দিলে? হ্যাঁ, একটা বড় বাবার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করনি? দেবতার দয়া হলে তবেই তিনি বাড়িতে আসতে পারে বোন। কারোর জন্য কারোর কোনো পারমিশনের অপেক্ষা করে না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তুমি কোন সাহসে এই বাড়িতে গোপালের প্রতিষ্ঠা করলে বৌমা? তুমি জানো না এই বাড়ির সকলে শক্তিমন্ত্র দীক্ষিত, তাই এ বাড়িতে শিব আর কৃষ্ণের পুজো কোনোদিন একসাথে হয়নি আর হবেও না। সব ঠাকুরই তো এক, যেই কালী সেই কৃষ্ণ। ঈশ্বরকে যে যেমন রূপে দেখতে ভালোবাসে সেই মূর্তি বানিয়ে তো সে পূজা করে। বাবা বাবা বাবা, এ হচ্ছে সত্যিকারের ভক্তির কথা। তাই তো ঠাকুর বলেছেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা মার্গ। তুই চুপ কর।
এই বৌমার সঙ্গে আমাদের বাড়ির কোন রক্তের সম্পর্ক নেই, তাই ও পরের বাড়ি থেকে এসে ও কিছুতেই এই বাড়ির নিয়ম বদলে দিতে পারবেন না। অগ্নি সাক্ষী রেখে আমি যেদিনকে এই বাড়িতে এসেছি, আমি এই বংশের সব সার অধিকার নিয়ে। জয় শিব শম্ভু, তুমি আমাকে অধিকার দেখিও না বৌমা, মনে রেখো আমি এই বাড়ির কর্তা। তবু তুমি যদি জোর করে এই বংশের নিয়ম বদলে দিতে চাও, তাহলে আজই আমি সন্দীপকে বলে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, আমাকে ছেড়ে যাওয়ার কথা কোনদিন মুখে উচ্চারণ করবে না কাকা। এই বাড়ি তোমার এখন শূন্য থাকলে তোমার এই ছেলের জীবনটাও যে শূন্য হয়ে যাবে। তুই চুপ কর, আমরা শক্তি মন্ত্র দীক্ষিত, তাই এই বাড়িতে কোনোদিনেই গোপালের পুজো হয়নি আর হবেও না। ধর্মটা আমি বুঝি না কাকা, আমার সব ধর্ম, সব শাস্ত্র, গীতা, ভাগবত হলে তুমি। তাই তুমি যখন চাইছো না, তখন আর কোনোদিনে এই বাড়িতে গোপালের পুজো হবে না। কিন্তু আমি বলছি কিন্তু নাই, আজ থেকে এই পুজো তোমাকে বন্ধ করতে হবে, আর এটাই হলো আমার আদেশ। স্বামীর আদেশ আমার কাছে দেবতার মতন। তুমি যখন চাইছো না, তখন আমি আজই আমার ঠাকুর বিসর্জন দিয়ে দেবো। তুমি যতই চেষ্টা করো না এই সংসারটা ভাঙন দিতে, তুমি কিন্তু ভাঙতে পারবে না বৌদি, কারণ আমরা এক ছিলাম, এক আছি, আর চিরকাল এক থাকবো। তাইলে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আপনারা একই লোকে সিদ্ধান্ত নেন, সেই জন্য এই ভোর সন্ধ্যাবেলায় আপনাকে বাড়িতে শুইতে আয় না। কোম্পানির ব্যাপারে কথা বলার জন্য আপনাকে বাড়িতে আসতে হলো কেন ম্যানেজার? অফিসের কথা তো অফিসে বলতে পারতেন। কারে কমু? আরে ভাই কারে কমু? আপনি তো অফিসে যান নাই, ছোটদার কাছে তো দিন রাত পেঁচাল পারি, তিনি তো আমার কোনো কথাই কানে নেন নাই, খালি চেক লেখেন আর টাকা তোলেন। বাজে কথা বাদ দিয়ে কি হচ্ছে তাই বলুন। ডাইনের মোজা তলে টাকা তুলতে তুলতে ব্যাংকের জমাতে একদম তোলাই যাইয়া ঠেকছে। কাল কর্মচারীদের মাইনে দেবার টাকা নাই, মানে একেবারে ফোকা। কি বলছেন আপনি? ঠিকই কইতাছি, লগে হিসাবের খাতা নিয়ে আইছি, সত্য না মিথ্যা এটা মিলাইয়া দেখেন। সন্দীপ কি দেখবে? ও কি ব্যবসা বাণিজ্য সম্বন্ধে কোনদিন কিছু দেখেছে নাকি? আপনি শুধু শুধু ওকে বিরক্ত করবেন না। করুম নাই, বিরক্ত করুম নাই, কিন্তু কাল যদি কর্মচারীরা মাইনা না পায়, তাহলে তো কোম্পানির দরজায় তালা ঝুলবো। না না, তা কিছুতে হতে পারে না। কোম্পানি বন্ধ হলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। জানি বৌদি জানি, কিন্তু ওই মান সম্মান বাঁচানোর জন্য যে চাই নগদ 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কিন্তু একদিনের মধ্যে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, কোম্পানি লক আউট করে দিন। সঞ্জয়, তুই কি বলছিস ভাই? ঠাকুরদা নিজের হাতে কত কষ্ট করে কোম্পানি তৈরি করেছেন, সেখানে আমরা তালা ঝুলিয়ে দেবো? না সঞ্জয়, না, তা হতে পারে না, কোনোদিন হতে পারে না। হতে পারে না বললে তো চলবে না বড়দা। আরে এক রাতের মধ্যে তুই টাকা এত জোগাড় করবি, কোথায় পাবি? আমার একটা কথা শুনবে ঠাকুরজি? আমার যে গয়নাগুলো আছে সেগুলো বন্ধকগুলো রেখে তুমি টাকা নিয়ে এসো। গয়না? আমার কাছে আমার গয়না কোথায়? গয়না নাই? ও বাবা, তাহলে কাপড়তে ঝুমঝুম ঝুমঝুম কইরা ওইগুলো কি ঝুলতাছে? এগুলো একটাও আমার নয়, আর তাছাড়া এগুলোর মধ্যে আমি একটু হাত দিতে পারবো না, এগুলো আমার সব শ্বশুর বাড়ির সম্পত্তি। হতে পারে নিখিলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আইনগত দিক থেকে এই সব সম্পত্তির অধিকার তাদের, আর তাই আমি এগুলোতে হাত দিতে পারবো না। কিন্তু ব্যাস দাদা, ব্যাস, আর কোনো কথা নয়। তুমি তো জানো আমি এই নিখিলকে ছেড়ে সংসার করতে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু তা বলে আমি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না দাদা, একদমই বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কিছুতেই না। বলেছিলাম না, ও তো সত্যি এখন অন্যের বাড়ির বউ, তাই নিজেদের স্বার্থে আমরা তোর সর্বনাশ করতে পারি না। তা ঠিক, তা ঠিক। আচ্ছা কাকা বাবু, দাদু আপনারা যে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে গেছেন, তার থেকে না হয়? ওরে বাবা সন্দীপ, তুই ভাইয়ের ছেলে হয়ে আমার এত বড় সর্বনাশ করতে চাস? আজ বুড়ো বয়সে তোরা যদি আমার পথে বসাস, তখন ওই টাকাটাই কি আমার সম্বল রে বাবা? ওই টাকাটাই তো আমার সম্বল। না না কাকাবু, না, আপনার এই বড় ছেলে বেঁচে থাকতে আপনাকে কেউ কোনোদিন পথে বসাতে পারবে না।
বাবা সন্দীপ, বিয়ের পর সব ছেলেরাই ওই বাবার বইয়ের আঁচলে বাঁধা থাকে বাবা, তাই আমি বরং আজই পথে নামছি। জয় শিব শম্ভু, ওই টাকাটাই তো আমার সম্বল। এই বাবা সন্দীপ, আমি বরং আজই পথে নামছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তুমি আমার ভরসা থাকো, তুমি আমার ভরসা থাকো। দেখলে দাদা, দেখলে চরম বিপদের সময়ে পরম আত্মীয়রা কোন পাশ কাটিয়ে পালিয়ে যায়। তবে তুমি কিচ্ছু ভাবো না দাদা, এরকম কিছু একটা হতে পারে ভেবেই আমি আগে থেকে টাকার জন্য রাজ ফিনান্স কোম্পানির সঙ্গে কথা বলে রেখেছিলাম। দারুন দারুন, রাজ ফিনান্স কোম্পানি মানে চেনারা ওই বেবাক ব্যবসায়ীদের কাছে সুদে টাকা খাটান। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করে ভদ্রলোকে এখানে আসতে বলছি। দাদা, যাই ঘটুক না কেন, আমি সব সময় তোমার পাশে পাশে থাকবো। কারণ মুহূর্ত তো ভাই হলো, আমাদের দুজনের শরীরে বইছে একই বংশের রক্ত, সেই রক্তের সম্মান আমি রাখবই দাদা, নিশ্চয়ই রাখব। হ্যাঁ গো, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। ম্যানেজার বাবু না হয় আমার গয়নাগুলোই নিয়ে যাক। না বলি না, অত কাঁচা খোলা হইয়েন না। ডাইলের মোজা তলে আর দরদ চোখের জলে, সকলে যেমন টাকার বদলে চোখের জল ফেলাইয়া খালাস হইয়া গেল, আপনিও তেমন করিয়া গুলো ফেলে কাঁদেন। ম্যানেজার বাবু, আপনি আপনি এই বাড়ির মানুষদের নিয়ে ভেবে ব্যঙ্গ করে কথা বলবেন না। কবুরে ভাই কবু, কারণ আপনাকে জন্মের অনেক আগেই আমি এই বাড়িতে আইছি। এরা হা করলে আমি হ বুঝি। কোথায় মরল চিনি আর দাতা চিনি দানে, আর এই মহাশয়তান দ্বারা চিনতে পারি মধুর বচনে, মধুর বচনে। আশ্চর্য, একটা বাইরের মানুষ কত সহজে এদের অভিনয়ের ফাঁকিটা ধরে ফেললো, কিন্তু সেটা বুঝতে পারলো না। সেই অভিনয় তুমি বুঝতে পারো কি? পারি পারি দেবচারি, আমি সব বুঝতে পারি। ওই কাকা বাবু, লালি, সঞ্জয় সবাই আমাকে ঘেন্না করে, সবাই মনে মনে আমার সর্বনাশ চায়। এই কথা জেনেও তুমি মন প্রাণ দিয়ে তাদের ভালোবাসো। আমার বাবা মা মারা যাওয়ার পরে তাই তো আমার জীবন দেবচারি। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে ওই কাকা বাবু নিজের হাতে আমার মুখে মদের বোতল তুলে দিয়েছিল। ওই সহ্য প্রাচুর্য সব থাকতো, একটু ভালোবাসার আশায় আমি পথে পথে ঘুরে বেরিয়েছি। সেই থেকে বাইজির গান আর মদের নেশায় যে আমার একমাত্র আশ্রয়। তোমার স্ত্রী হওয়ার সত্ত্বেও আমি কেন সে আশ্রয় হতে পারলাম না? আমিও তো গান গাইতে পারি, তবু তুমি একটা বারের জন্য আমার কাছে কেন গান শুনতে চাও না? তুমি কি বলছো দেবচারি? আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিব, জেলে দিব নিবেদন। আমার বেতার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিব, জেলে করব আমার বেতার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখে আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি দেবচারি, তোমার পূজা যেন সার্থক হয়। যে সংসারকে আমি এত ভালোবাসি, সেই সংসারের জন্য আকুল হয়ে আমার মনটা কাঁদে দেবচারি, মনটা আমার কাঁদে। এটাই সংসারের নিয়ম মিস্টার বোস। টাকা ব্যবসায়ীর মতো সংসার দুঃখ সুখ ভালোবাসা যা দিয়ে বাজিয়ে নেয়। এক্সকিউজ মি, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি রাজ ফিনান্স কোম্পানির মালিক রাজশেখর রায়। সঞ্জয় বাবুকে নিয়োগ হয়ে আমি এখানে এসেছি। আপনি নিশ্চয় শুনেছেন আমাদের 5 লাখ টাকার বিশেষ প্রয়োজন।
জানি, সেই জন্য আমি একেবারে চেক লিখে নিয়েই এসেছি। আশ্চর্য, চেনা নেই জানা নেই একসঙ্গে এতগুলো টাকা আপনি আমাকে ধার দিচ্ছেন? মানুষ কি সত্যি সত্যি মানুষকে চিনতে পারে? মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীর সম্পর্ক আড়ালো একটা অচেনা অন্ধকার থেকে না? তাও তো আমাদের জীবন জুড়ে হাসি মুখে দান ফেলতে হয়। তাহলে আপনি কোন শর্তই ছাড়া আমাকে এতগুলো টাকা ধার দেবেন? একটাই শর্ত, আপনার মতো ব্যবসায়ীর কাছ থেকে আমি কোনো সুদ নেব না। সেদিন কথা দেবেন, সেদিন আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। আপনি নিশ্চিত থাকুন মিস্টার রায়, আজ থেকে 3 মাসের মধ্যেই আপনি টাকাটা ফেরত পেয়ে যাবেন। তাহলে এই নিন চেকটা রাখুন মিস্টার বোস। ওটা আমার ভয় লাগে দিন, অনেক টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে একটু লেখাপড়া করে নেবে। As you please, but remember Mr. Boss, টাকাটা ঠিক সময় মতো ফেরত দিতেই হবে। Otherwise, আপনি আইনের সাহায্য নিয়ে আপনি আমার হাতে হাত পড়াবেন। এই সন্দীপ কখনো কথার খেলাপ করে না, মনে রাখবেন। মরদ কা বাপ, হাতি কা দাঁত। গুড, ভেরি গুড, ভেরি গুড। এমন যদি মানুষের জন্য আমার কাজটা তো অনেক সহজ হয়ে যাবে। এই নিন চেকটা রাখুন মিস্টার বোস। দিন স্যার দিন। শুধু একটা কথা, আপনি 6 মাস ধরে আমার পিছনে যেভাবে ঘুরঘুর করছেন, তাতে মনে হচ্ছে এই যে উপকার করার পিছনে আপনার নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য আছে। তেমন কোনো সন্দেহ হলে না হয় আমি চেকটা ফেরত নিয়ে যাচ্ছি। অযথা এই মন্ত্রী সোনার উপর রাগ করবেন না স্যার। মানে বলছিল কি, চেহারাটা আমার ভদ্রলোকের মতো হলো, আমার মতো খচ্চর মাল আপনি কিন্তু এই ভূভারতে একটাও খুঁজে পাবেন না। তাই কোনো সাহায্যের দরকার হয় আপনি নিঃসংকোচে আমাকে বলতে পারেন। সাহায্যের বদলে কি চাও খোলাখুলি বলো। মানে বলতে শোনা, সেদিনের বিভীষণ ঘোর করেছিল ধর্মের জন্য, আর আজকের এই বিভীষণ বেঈমানি করবে এই টাকার জন্য। আপনি যদি ওই আমার দাদার সর্বনাশ করতে চান, আর সর্বনাশ তা আমি জানি না। ঝড় যখন উঠে তখন গরিবের কুড়ে ঘরের সঙ্গে সঙ্গে অনেকে রাজপ্রাসাদও ভেঙে চুরমার হয়ে যায়। আমার মেয়ে 6 বছর আগে আমার মেয়ের জীবনে যে আঘাত এসেছিল, মাত্র 6 মাস হলো আমি তার ওষুধ খুঁজে পেয়েছি। এবার বলতে আঘাতের সময় এসেছে, চরম আঘাত। অহল্যার চোখের জল এবার সর্বগ্রাসী বন্যার মতো অনেক সংসারকে ভাসিয়ে নিয়ে যাবে। বন্যার মতো এখন আমি বেঈমানের মতো বাঁধ কেটে দেবো। আপনি ফাঁসির দড়ি হবেন, আমি তাকে মোম মাখিয়ে মসৃণ করে দেবো। আপনি ভালো স্তূপ তৈরি করবেন, আমি সেখানে একটা দেশলাই কাটি হয়ে ঝাঁপিয়ে পড়বো। আপনি শুধু আমার দুহাত ধরে কিছু টাকা দিয়ে দেবেন স্যার। मनी मंटू सोना। ভাবিনি
আনন্দ হচ্ছে, কতদিন পর আমার স্বপ্ন সার্থক হতে পেরেছে। আমার মনে হচ্ছে আমি রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াতে পারছি। অর্থাৎ তোমার দাদা আমাদের বিয়েতে রাজি হয়েছে এবং রঙিন প্রজাপতি একা বিয়ের কার্ডের জন্য অর্ডার দিয়েছে। জানো, এখানে না আমি ভীষণ দুশ্চিন্তা ছিলাম। আমি ভেবেছিলাম যে আমাদের বিয়েটা যদি দাদা মেনে না নেয় তাহলে যে কি হবে কে জানে। কি আবার হবে? এই দীপঙ্কর কি ভুলে গিয়ে অন্য কোনো পুরুষের গলায় মালা দিয়ে সুখে সংসার করবেন? জানো, আমাদের সমাজটুকু কিনেছে না, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তাই আমি বলছিলাম কি দীপঙ্কর, এই বিয়ের কোণের ব্যাপারটা তো তুমিও পছন্দ করো না, তাহলে চলো না দীপঙ্কর, আমরা এখান থেকে চলে গিয়ে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে চলো না। পালিয়ে না মানে আমরা শুধু পালাবো কেন? দীপঙ্কর, আমরা ভালোবেসে তো কোনো অন্যায় করেনি পাপিয়া। তোমার দাদা নিজে থেকে টাকা দিতে রাজি হয়েছে, তাহলে আমরা শুধু পালিয়ে গিয়ে কি লাভ? দীপঙ্কর তুমি লাভ না হলো লোকসান কিছু কম হবে না দীপঙ্কর। এই অবিনাশ চৌধুরীর ছেলের পরিচয়টা মুছে গেলে হয়তো তোর ভালোবাসার ফুল বাগানে অনেক রঙিন স্বপ্নের ফুল ফুটবে, কিন্তু আড়ি চড়বে না। এসব অবান্তর কথা বলে কোনো লাভ নেই বাবা। পাপিয়ার দাদা যখন নিজে থেকে টাকা দিতে রাজি হয়েছে, আরে মেনে নেওয়ার কোনো লক্ষণে তো আমি দেখতে পাচ্ছি না। আজই তো পাপিয়ার দাদার 1 লাখ টাকা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ভদ্রলোক তো এখনো আমাদের বাড়িতে আসার সময়ই পেলেন না। টাকাটা দিতে যদি 2-1 দিন দেরি হয়ে যায় তাতে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? নিশ্চয় হবে। বাড়ির তো কোনো খবরই রাখিস না। দেবজানের বিয়েতে আমার 10 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। কারখানার মজুরেরা সকলে ধর্মঘট করে বসে আছে। লাখ লাখ টাকার মাল আমার গুদামে পচে নষ্ট হয়ে যাচ্ছে। জানেন দীপঙ্কর, এসবের ক্ষতিপূরণ দিতে হলে না আমাদের সকলকে বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়ে ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তার জন্য তো আমি দায়ী নয় বাবা। ব্যবসা কিংবা সংসারের কোনো দায়িত্ব আমার মতামত নিয়ে তো কাজ করনি তুমি। আরে বোকা, তোর মত নিয়ে চলতে হলে তো এতদিনে গেরুয়া করে আমায় ওই বৃন্দাবনে গিয়ে বাস করতে হতো। ওর জীবনে প্রেম করা ছাড়া তো আর কিছুই শিখলি না। আর সেটাই শিখেছিলাম বলে বাবা আজ আমাকে বিক্রি করে 2 লক্ষ টাকা রোজগার করতে পারছো। তাতে তোর কোনো কৃতিত্ব নেই রে। আমার মতো বুদ্ধিমান বড় লোক বাবার ছেলে হয়ে জন্মেছিস বলে তোর মতো ওই ফুসি বালটাকে না আমি এই বাজারে বেচতে পাচ্ছি। মুখ সামলে কথা বলবো বাবা। বলি কোনদিন তো একটা টাকা রোজগার করার মুরত দেখলাম না। বাপের টাকায় কপ্তানি করে রাজার পাগল হয়ে বসে আছে। ব্যাস করেছে ভর্তি করে ছেলে যখন জন্ম দিতে পেরেছো তখন তার ভরণ পোষণের দায়িত্বটাও তোমাকেই নিতে হবে বাবা। তুমি কি করছো? আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি যে আপনার কারখানা বন্ধ হয়ে গেছে, টাকা টাকা করে আপনার ড্রেনটা ঠিক নেই। সব কিছুর মূলেই হলো টাকা। তাই আজ আমি তোমাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমার বাবা 1 যোদ্ধারের গরু চড়িয়ে 4 আনা 8 আনা পয়সা ঘরে নিয়ে আসতেন। গোয়াল ঘরে সেই অন্ধকার কোনায় ছিল আমাদের সংসার। জানো পাপিয়া, আটখানা ছেঁড়া ময়লা কাঁচা পরে আমায় পাঠশালায় যেতে হয়েছে। আমার নিজের মা বোনকে আমি না খেয়ে শুকিয়ে মরতে দেখেছি। আর সেই তখন থেকে এই অভাব দারিদ্র আর এই গরিবিটাকে আমি ঘেন্না করতে শিখেছি। আর সেই ঘেন্নার জোরে আমি সম্পত্তি গাড়ি বাড়ি করার মালিকও হয়েছি। তবে এর জন্য হয়তো আমাকে অনেক ছল চাতুরি আর জোচ্চুরির অন্ধকার পথ পার হয়ে আসতে হয়েছে।
তাই আমার মূলমন্ত্র হলো টাকা, মানি মানি। শুধু আপনার কেন মিস্টার চৌধুরী, এই সমাজে, আজকের সমাজে যে টাকাই হচ্ছে রাজা, টাকাই হচ্ছে মূল্যবান। তাই এই পৃথিবীতে যা টাকা আছে, পৃথিবীটাও তার। তাই একটা কথা আপনাকে আমি বলে যাই, আমরা বাজারে চাল ডাল আলু পটল লই জাহাজের বস্তা বন্দি করে আপনারা সারা জীবন রেখে দেবেন। হ্যাঁ, আমরা একটা জীবন্ত মানুষ, তাই আমাদের সুখ দুঃখ আনন্দ সবকিছু আছে। তাই আমাদেরকে আপনারা হাড়ি কাটে বলে দিতে পারেন না। হ্যাঁ, একটা কথা বলে রাখবে, আমি কিন্তু পুলিশ অফিসারের বোন পাপিয়া। এবারের কাজটা একটু কঠিন হবে রে দীপঙ্কর। তুই যে কেন ওই উকিলের বোনকে ভালোবাসতে গেলি? তুমি কিচ্ছু ভেবো না বাবা, যতদিন পাপিয়া আমার প্রেমে হাবুডুবু খাবে ততদিন ওর দাদাকে মুচড়ে রসবাদ করতে পারবো। পাপিয়ার সামনে তোমার সঙ্গে কেমন অভিনয় করলাম বুঝতে পারলে বাবা? আরে দীপঙ্কর, আমিও তো কম অভিনয় করিনি রে বাবা। কিন্তু তুই যে আমার হাতটা মুচড়ে ধরেছিলি না, এখনো আমার ব্যথায় টনটন টনটন করছে। ব্যথার কথা ভুলে যাও বাবা, লোকে উকিলকে পয়সা দেয়, আর এই যুগে আমরা এই পৃথিবীতে তার কাছ থেকে পয়সা খেলাম। উকিলের কাছ থেকে পয়সা খেলো, সেই পয়সা হজম করা খুব কঠিন। ওকে আমি বারণ করেছিলাম, যখন তখন তুই এবার আসবি না। কি করবো স্যার, রঘুয়াকে হাফিজ করার জন্য 50,000-এর কথা হয়েছিল, সেই 6 মাস আগে দীপুদা মাত্র 10,000 টাকা দিয়েছে। তাতে কি হয়েছে? বাকি 40,000 টাকা কখন দেবেন বলবেন? বাকিটা পেয়ে যাবি। আর অত তাড়া দিচ্ছিস কেন? ভাড়া দিচ্ছে এই কারণে, সম্প্রে 5 বিঘা জমির জন্য আমি বায়না করেছিলাম, ওরা এসে রোজ সকাল সন্ধ্যে তাগাদা দিচ্ছে। তুই এখন কুঞ্জকম রাহাজানি ছেড়ে দিয়ে চাষবাস শুরু করলি নাকি? আজ না করলেও একদিন তো করতে হবে স্যার। এই মস্তানি করে তো কারণ সারা জীবন কাটবে না। বাবা, তুই হঠাৎ এখন সর্বজ্ঞানীর মতো কথা বলছিস কেন রে? সর্বধর্ম আমি মানি না বাবু, আমি একটা সাদা কথা জানি, আমাদের লাইনে যতদিন রক্তের তেজ থাকবে ততদিন তারা সিংহের মতো বাঁচবে, আর রক্তের তেজ কমে গেলে পাবলিক পুলিশ পিছনে লাথি মারে। মস্তান হয়ে এইভাবে মেয়ে মানুষের মতো কথা বলতে তোর লজ্জা করছে না? কারণ যত বয়স বাড়ছে ততই ভয় করছে স্যার। এই বাসি ফুল, ভেজা বিস্কুট আর বুড়ো বস্তানের কোনো দাম নেই স্যার। দুদিন বাদে আপনারা না আমার জায়গায় একটা নতুন টাটকা ছেলেকে বসিয়ে দেবেন স্যার। তাহলে তোর বক্তৃতা বন্ধ করে তুই এখান থেকে বিদায় হ। বাকি দুদিন বাদে এসে টাকাটা নিয়ে যাবে। না স্যার, বাড়ি বয়ে যখন এসেছি তখন সম্পূর্ণ টাকা ক্লিয়ার না করে আমি একদম যাব না। কথা বলবি না, আমি অবিনাশ মাথা নিচু করে কথা বলবি, নাহলে এক্ষুনি পুলিশ ইন্সপেক্টরকে ফোন করে সোজা চলে যাবে। আজও তোকে ঢুকিয়ে দেবো। হাজত হলো আমার কাছে মন্দির, হাজতে আমি অনেকবার গেছি স্যার, আবার বেরিয়েও এসেছি, কিন্তু এবার আর একা একা যাবো না স্যার।
আপনার মতো দুই চারজন ভদ্রলক্ষ না সঙ্গে নিয়ে যাবো। চরম শিক্ষা দিয়ে দেবো। আপনার মতো মানুষের এভাবে মারামারি করা ছাড়ে না। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। আজ তোকে আমি ছেড়েই দিলাম। ভবিষ্যতে এই বাড়িতে এসে কোনোদিন মাথা উঁচু করে কথা বলার সাহস করেন না। টাকাকে না পেলে যে বলতেই হবে দীপু দাদা। আপনাকে আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম, তার মধ্যে যদি আমি টাকাটা না পাই তাহলে কি করবে? জানি না, তবে এটা জানি যে আপনার ওই চারতলা বাড়িতে না একটা বোমের আঘাতে আমি চুরমুড়িয়ে ফেলে দেবো। তারপর আপনার পরিবার চলবে। আমি এটা জানি যে একটা খুন করার জন্য যদি আমার ফাঁসি হয় তাহলে দু চারটে ফাঁসি লাগবে। ফাঁসিটা কিন্তু একবারেই হবে ঢুকিয়ে রাখবেন। কিন্তু সঞ্জয়, তুমি হঠাৎ কোনো খবর টবর না দিয়ে দেবযানী ভালো আছে তো? এখনো পর্যন্ত আপাতত ভালোই আছে, তবে পরে কেমন থাকবে সেটা নির্ভর করছে আপনাদের উপর। তুমি কি বলছো সঞ্জয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে বলতে চাইছি এই মুহূর্তে ব্যবসা বাড়ির জন্য আমরা তো গাড্ডায় পড়েছি, তাই দাদা আমাকে আপনার কাছে পাঠিয়েছে কিছু টাকার জন্য। নাকি? কিছুক্ষণ আগে তো সন্দীপ আমায় ফোন করেছিল। কই, সে তো টাকা পয়সা সম্পর্কে কিছুই বললো না। আমি বলছি। তুমি বলছো? হ্যাঁ, মানে এই মুহূর্তে লাখখানেক টাকার আমার ভীষণ প্রয়োজন। আমাদের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব নয় সঞ্জয়। মান্তু সোনা, এক কথায় না বলে দিলে চলে। আপনার বোনটা যে আমাদের ঘরে জমা আছে সেই কথাটা ভুলে গেলেন নাকি? আমার সামনে দাঁড়িয়ে এই সব নোংরা নোংরা কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? কথা দিচ্ছি, ওই 1 লাখ টাকা পেলে না আমি একটা কথাও দাদাকে বলবো না। বললেও কিছু যায় আসে না। এর আগে হয়তো আমার সঙ্গে দেবযানীর একটু বন্ধুত্ব ছিল, এখন তাদের কোনো যোগাযোগই নেই। তবু এইসব ব্যাপারে মানুষের মনটা মিশিয়ে দেওয়া খুবই সহজ। এই মনে করো বৌদি গেছে মন্দিরে পুজো দিতে, আর আমি দাদার কানে তুলে দিলাম যে দাদা ওই বৌদি গেছে অমরের সঙ্গে গোলা জুড়িয়ে সিনেমা দেখতে গেছে। একজন নেতা সাহেবকে জোগাড় করে দিলাম যারা নাকি নিজের চোখে দেখেছে যে বৌদি অমরের গোলা জড়িয়ে। তোমাকে আমি ভদ্রলোক বলেই জেনে এসেছি। ভুল জেনেছে। ভুল জানলে আমার কিছু করার নেই স্যার। তবে আমার চেহারাটা দেখে অনেকেই ভদ্রলোক বলে ভুল করেছে। আসলে তুমি একটা জঘন্য জানোয়ারের চেয়েও নাও তোমার টাকা। দেবযানীর অতীত জীবনের কথা সন্দীপের কানে যেন না করে যাবে যে আপনি তো এই মন্ত্র শোনা দিয়ে আমার মুখটা বন্ধ করে দিলেন। তবে তো বছরে 2-1 বার আপনার কাছে এসে ভিখারির মতো হাত পাততে হবে স্যার। সঞ্জয়, হ্যাঁ, নইলে হয়তো বৌদিকে শাঁকা সিঁদুর মুছে আবার এই বাপের বাড়িতেই ফেরত আসতে হবে। তবে নির্ভর করছে আপনার এই মন্ত্র শোনার উপর। মনি আই মিন মন্টু সোনা। তুমি কি করলে বাবা? মাফিয়াকে খেলিয়ে অনেক টাকা জমালাম, আর সঞ্জয় সেটা চোরের উপর পাত পাড়ি করে টাকাটা নিয়ে চলে গেল। গণেশ তো ঠিকই বলেছিল রে, উকিলের টাকা
এত সহজে হজম করা যায় না। আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই ওই অমরের কোনো হাত আছে। ওই শয়তানটাই হয়তো সঞ্জয়কে এখানে পাঠিয়েছে। ওই শয়তানটাকে বাঁচিয়ে রেখে তুমি মস্ত বড় ভুল করেছো বাবা। রাইট, রাইট, রাইট। এই ভুলটা তো আমাকেই শোধরাতে হবে রে দীপঙ্ক। যেমন করেই হোক ওই শয়তান অমরটাকে আমায় খুঁজে বার করতেই হবে। তারপর ওই শয়তানটার গলায় পা দিয়ে আমি সব ষড়যন্ত্রের শোধ তুলব। দেবতাদের জীবনে যদি কোনো শান্তি আসে তাহলে ওই অমরকে তার বুকের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। অবিনাশ চৌধুরীর প্রতিহিংসার আগুনে জলে পুড়ে ছাই হয়ে যাবে ওই অমর এখন অমর সরকারের অন্তরে ধিক ধিক করে জ্বলছে অনির্বাণ অগ্নিশিখা। গণতন্ত্রের বুলডোজার হয়তো অনেক সাজানো বাগানকে তছনছ করে দিতে পারে, পারে না সেই বিরহের আগুনটাকে চিরতরে নিভিয়ে দিতে। না না বাবা না, ওই বিরহের আগুনটা তুমি কিছুতেই নিভিয়ে দিও না। ওটাকে ধ্বংসযজ্ঞের হোমানাল করে তুলো না তোমরা, হোমানাল করে তুলো না বাবা। চাচ্ছি তুমি তাকে তার সময় স্বাভাবিক নিয়মে তাকে জ্বলতে দাও। তোর স্মৃতির সিঁদুরের ওই রক্তাক্ত মনটাই আমার সুস্থ করে তুলতে পারবে। যতদিন তুই ওই স্মৃতিটাকে সাদা করে রাখবি ততদিন আমি প্রতিহিংসা ছুরিতে স্থান দেব। মিস্টার রায়, আমাদের সুখ দুঃখ ধ্যান জ্ঞান পাপ পুণ্য সব কিছু হলো ওই প্রতিহিংসা। আর যারা আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াবে তাদের জীবনটাকে আমরা যন্ত্রণার যতুগ্র করে তুলব। ওই অন্ধ প্রতিহিংসা তার জন্মদাতাকে রেহাই দেয় না। একটা দেশলাই কাঠি জ্বলে কিন্তু সে নিজেও পুড়ে ছাই হয়ে যায়। তবু মৃতদেহ যখন শ্মশানে আসে তার কিন্তু আর পড়বার কোনো ভয় থাকে না। তাই ছাই হওয়ার আগে আমি ওই সন্দীপ আর অবিনাশ চৌধুরীর চোখের সামনে থেকে দেবযানীকে ছিনিয়ে আনবো আমার কাছে। এই বাড়িতে তোমার পছন্দ হয়েছে কিনা? রাজপ্রাসাদে থাকার কথা তো আমি স্বপ্নেও কখনো ভাবিনি। তোমার লাভের অংশ থেকে তোমার নামে এই বাড়িতে কিনে দিয়েছি, কারণ আমাদের কোম্পানির লেনদেন এখন প্রায় কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। যদি তোমার আর কোনো চাহিদা থাকে বলো। নো নো নো, আর আমার কিছু চাই না। আমি আমার মতো একটা সামান্য ভিকিরির জন্য যে গাড়ি বাড়ির মালিক হয়েছে, নিজের খেয়াল খুঁটিতে দুয়াতে টাকার বান্ডিল ওড়াচ্ছে, তার তো আর কিচ্ছু চাওয়ার নেই। নিশ্চয়ই চাও যে চোর নাম বদলা। বদলা, ওই আশার স্বপ্নটাই আমার জীবনে বাসা বেঁধেছে। যেমন করে হোক আমি দেবযানীকে চিনিয়ে আনবো। গৌরীপুরের জীবনের সঙ্গে আজকের অমর সরকারের কোনো পার্থক্য নেই, তাহলে তুমি পেছন পানে হাঁটতে চাইছো কেন? আমার আত্মার অপমান থেকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। সুখ দুঃখ চলে যায় কিন্তু স্মৃতি তো যায় না। ঘা হয়তো শুকোয় কিন্তু তার দাগটা তো মোছে না। সময়ের সঙ্গে চামড়ার নিচে সেটা আগুনের মতো জ্বলতে থাকে, জ্বলতে থাকে। সেই আগুন তো পৃথিবীর ভূমির নিচে অনেক জ্বলছে, আর সেই জ্বলন্ত আগুন থেকেই তো বেরিয়ে আসে, জন্ম নেয় সবুজ শস্য অফুরন্ত ভান্ডার। আমি মাটির মতো সর্বসহান নই হল্লা। আমার এই মুখটা আজ লক্ষ বছরের জমাট বেদনার পাথরের মতো কঠিন। অবিনাশ চৌধুরী অর্থের দম্ভ সে পাথরে ঘা দিয়ে এক প্রতিহিংসা সৃষ্টি করেছে। তাই সেই পাথর নষ্ট না হলে
এ মন্ত্রেরও তো কোনো ক্ষয় হবে না, বললাম কোনো ক্ষয় হবে না। পাথরের বুক থেকেও তো ঝরে পড়ে অশান্ত ছন্দ দ্বারা। তাই তো বলছি অমরদা, তাই আমি বলছি তুমি তোমার জীবনের সব কিছু ভুলে গিয়ে তুমি নতুন করে গান বাঁধো। না না, কি বেরা জীবন দুঃখে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কি পেলাম, কি রাজনীতি মোবাইলের পার্টনারের জন্য চল দেখলে এই সোসাইটি লোকেরা হাসবে। আর রফিক, তোকে তোকে না আমি অনেকবার মানা করেছি তুই এখানে আসবি না। আপনি আপনি করে কথা বলবি না। বল বল, যে কাজের জন্য আমি তোকে পাঠিয়েছিলাম তার কি হলো বল। তুই তো জানিস সমান হার শোধ করার জন্য যে একবার আগে সন্দীপ 5 লাখ টাকা চেক দিয়েছিল, সেটা আমরা পরের দিন এই ব্যাংকে জমা করেছিলাম। দাদার অজান্তে আমি ব্যাংক থেকে কিছু টাকা সরিয়ে দিয়েছিলাম, তাই আপনাদের দেওয়া 5 লাখ টাকার চেকটা ব্যাংক থেকে ডিসঅনার হয়ে আবার আপনাদের কাছে ফিরে এসেছে। না থাকলে এমন দিনে ডাকাতি করবে কে? হ্যাঁ, সে কাজই করুক। সে ফেরত চেক আর চুক্তিপত্র নিয়ে পরদিন রফিক একটা সন্দীপের বিরুদ্ধে জালিয়াতির কেস করবে এবং আদালত থেকে 15 দিনের মধ্যে সন্দীপকে সশরীরে হাজির করার জন্য সমন জারি করা হয়েছিল। কিন্তু সেই সমনটা সন্দীপ বাবুর হাতে পড়েনি। ওই আদালতের পেয়াদাকে কিছু মাল কুড়ি খাইয়ে মাঝ পথেই সেটা হাফিজ করে দিয়েছে। আপনি আপনি কে? আগে বংশগোপাল আমার নাম, আমার কিন্তু অনেক দাম। আমি হলাম ওই সন্দীপ বাবুর একমাত্র উকিল। তার সন্দীপের উকিল হয়ে আপনি দাঁড়িয়ে এত বড় সর্বনাশ করতে চাইছেন কেন? আগে এর জন্য আমার পিতৃদত্ত নামটাই দায়ী স্যার। বংশগোপাল কোলেকে বিশ্বাস করা মানে একটা গোটা ছোলা বাসকে নিশ্চয়ই নিশ্চয়ই ঢোকাবেন, কারণ দাদার কাছ থেকে উনি যে টাকাটা পাবেন তার ডবলটাকে আমি ওর পকেটে ঢুকিয়ে দিয়েছি। যে ও সব নিয়ে ভাববেন না, ওই উকিলের পেট বড় ডেঞ্জারাস জিনিস। আমরা ভয়ে ভয়ে মামলা লাগিয়ে দিই, বিপক্ষে উকিলের সঙ্গে হাতে হাত মিলিয়ে
সে মামলার ফয়সালা হতে দিনা ওই মক্কেলরা আদালতে গিয়ে পয়সা খরচ করে পরের তারিখ নিয়ে বাড়ি ফিরে, আর ওই মক্কেলরা মরে গেলে তাদের ছেলেকেও আমরা লেলিয়ে দিয়ে ওই মামলা লড়াই করবে। তারাও কিন্তু ওই বিচার টিচার পায় না, পায় শুধু তারিখ আর তারিখ। জানি এই মহিলার মামলায় দুটো একই জিনিস, এই দুটোর মধ্যে একটাই মিল, দুটো শুধু জমতেই জানি। কিন্তু আগামীকাল আবার আমাদের মামলা তারিখ পড়েছে। সন্দীপ যদি আগামীকাল আদালতে হাজির হতে না পারে তাহলে অবশ্যই তাকে জেলে যেতে হবে। আগে বংশগোপাল আমার নাম, আমার কিন্তু অনেক দাম। আরে আমি যখন বিপক্ষে আছি তখন নিশ্চিন্তে থাকুন যে কালকেই সন্দীপের নামে ওয়ারেন্ট বেরিয়ে যাবে, কিন্তু তার জন্য যে আমাকে কিছু বাড়তি ফিজ দিতে হবে স্যার। উকিল বাবু, আপনি যা কাজ করেছেন নরকেও আপনার জায়গা হবে না। কি কি বলছেন অরলা দেবী? আরে এই উকিলরা কখনো স্বর্গে যায় নাকি? এই নরকটাই তো এই মান্তু সোনাদের রাজত্ব। আরে যথার্থই বলেছেন, তাহলে একটা গল্প বলি শুনুন। ওই স্বর্গ আর নরকের মাঝখানে একটা পাঁচিল ছিল, তার কিছুটা জায়গা ভেঙে গিয়েছিল। সেই ভাঙা জায়গাটা দিয়ে ওই নরকের সমস্ত পাপি তাপি ঢুকে আর বেরোয়, ঢুকে আর বেরোয়। তাই দেখে দেবরাজেন্দ্র একদিন ওই যমরাজকে ডেকে বললেন, ওহে ভায়া যমরাজ, তোমার ওই পাঁচিরটা সারিয়ে নাও। তো যমরাজ বললেন, আগে আপনি মামলা করুন, তারপর সারাবো। ওই হতাশ হয়ে দেবরাজ বললেন, কি করে মামলা করব ভাইয়া, স্বর্গে তো কোনো উকিল নেই, মরার পর ওরা তো সবাই স্বর্গেই নরকেই যায়। এটা হাসির সময় নয় উকিল বাবু। সন্দীপকে যদি আপনি জেলে পাঠাতে পারেন তাহলে কাগজের নোট দিয়ে আপনার পকেট আমি ভরিয়ে দেব। যাবে, জেলে যাবে। আরে বংশগোপাল আমার নাম, আমার কিন্তু অনেক দাম। আমরা 3 পুরুষের উকিল, এই মামলার পেছে কত সাধু পুরুষকে ওই জেলে ভরে দিয়েছি। আমরা তো সামান্য মানুষ। হ্যাঁ, তাহলে আপনারা এখন আসুন, আগামীকাল আদালতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। শুধু দেখা নয়, কাল তোমার দাদার সর্বনাশতেই শুরু হবে আমাদের পৌষ মাসের উৎসব। কিছু বলবেন না স্যার? তারপর যুগে মহামন্ত্রী সঞ্জয়ের চোখ দিয়ে ওই নদীত রাষ্ট্র মহাভারতে যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন। আজকের এই মহাযুদ্ধের সেনাপতি হবে খেজুরের এক সঞ্জয়, যারা একমাত্র লক্ষ্য হলো বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্য মেদিনী, হঠাৎ মান্তু সোনায়। কোনো চিন্তা নেই অমর বাবু, কোনো চিন্তা নেই। ওই নিচু জাতের ছেলে বলে মহাবীর কর্ণকে বঞ্চিত করে ওই দ্রৌপদীকে তুলে দেওয়া হয়েছিল ওই অর্জুনের হাতে। কিন্তু এই কলির মহাভারত উল্টো রথের চাকা হয়ে ওই দ্রৌপদীকে নিয়ে আসবে কর্ণের ঘরে, আর বংশীধারী শ্রীকৃষ্ণের মতো উল্টো রথের সারথি হব আমি, এই বংশগোপাল কোলে।